শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের এই পর্বটি আসলে আয়োজনের কথা ছিল খুলনায়, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে আমরা ঢাকায় স্থানান্তর করতে বাধ্য হয়েছি। তবে আশা করছি আগামী সপ্তাহে আমরা খুলনায় যেতে পারবো, অবশ্য সব কিছু যদি ঠিকঠাক থাকে। যাই হোক, আজকের প্যানেলে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এম কে আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, হাফিজ উদ্দিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক মহা হিসাব নিরীক্ষক তিনি, এবং অভিনয় জগতের অত্যন্ত সুপরিচিত নাম সুবর্ণা মোস্তফা। সম্মেলন কেন্দ্রে আপনারা যারা উপস্থিত শ্রোতা দর্শক, তাদের প্রশ্নের উত্তর দেবেন আজকের প্যানেল, এবং শ্রোতা দর্শক আপনাদেরও বিভিন্ন বিষয়ে মন্তব্য করার সুযোগ থাকবে। শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন মিরপুর ঢাকা থেকে রাজিয়া বেগম। প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টার যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কতটুকু কাঙ্ক্ষিত? এম কে আনোয়ার। প্রধান উপদেষ্টার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নাই। তবে এটা মোটেই কাম্য নয়, দূরত্ব সৃষ্টি হওয়া মোটেই কাম্য নয়। তারা একই উদ্দেশ্যে কাজ করছেন। তাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সরকারের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়া, নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত না নেওয়া, এবং তাদের সবচেয়ে উল্লেখযোগ্য দায়িত্ব হচ্ছে যে নির্বাচন কমিশনকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। এই পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়ে থাকে সেটা হতেই পারে, কিন্তু এই নিয়ে কোনো একটা পাবলিক ইস্যু হওয়াটা মোটেই কাঙ্ক্ষিত হবে বলে আমি মনে করি না। এটা সরকারের কার্যক্ষমতার উপরে বিরূপ প্রভাব বিস্তার করবে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, এম কে আনোয়ার বলছেন যে তিনি বিশ্বাস করছেন না বা তার কাছে তো তেমন কোনো তথ্য নেই যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় দূরত্ব সৃষ্টি হয়েছে? কারা মনে করছেন? কারা মনে করছেন দূরত্ব সৃষ্টি হয়েছে? হাত তুলবেন একটু। 50%, 60%? কারা মনে করছেন যে দূরত্ব সৃষ্টি হয়নি? হাত তুলবেন। কত? 15%? 20%? যাই হোক, হাফিজ উদ্দিন খান, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় অবশ্যই দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্তপক্ষে খবর কাগজ এবং মিডিয়া থেকে বা পার্সোনাল লেভেলেও আমাদের যেটুকু আমি জানতে পেরেছি ব্যক্তিগতভাবে, এবং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার মানেই হলো প্রধান উপদেষ্টা এবং বাকি 10 জন সব একত্রে কাজ করবেন, একভাবে কাজ করবেন। কোনো ডিসিশন নেওয়ার দরকার হলে সিদ্ধান্ত একসঙ্গে নেবেন। সেপারেটলি প্রধান উপদেষ্টা কোনো ডিসিশন নেবেন না, নেওয়ার কথা না কনস্টিটিউশন সেটা বলে না। সুতরাং যদি দূরত্ব অবশ্যই সৃষ্টি হয়েছে আমাদের মনে হয়, কারণ একটা জিনিস হলো গত বৃহস্পতিদিন 4-5 জন উপদেষ্টা অফিসে যাননি। এটা তো কাকতালীয় ঘটনা হতে পারে না। এটা নিশ্চয়ই এর পিছনে কোনো সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। এম কে আনোয়ার, এই যে 5 জন উপদেষ্টা একসাথে অফিসে যাননি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? হাফিজুদ্দিন সাহেব যে কথাটি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টা, এই কথাটি সত্য। কিন্তু তাদের সকল কাজ তাদের সকলের মতামত নিয়ে তাদের সিদ্ধান্তের ভিত্তিতে করতে হবে, এই কথাটি সংবিধান সম্মত নয়। প্রধান উপদেষ্টার কতগুলো দায়িত্ব আছে সেগুলোর ব্যাপারে তিনি যদি প্রয়োজন মনে করেন এক বা একাধিক উপদেষ্টার সাথে আলোচনা করতে পারেন, কিন্তু সাংবিধানিকভাবে তার সেই ক্ষমতা কোনোভাবেই উপদেষ্টাদের মতামতের গ্রহণের জন্য বাধ্যবাধকতা নাই। ধন্যবাদ। ধন্যবাদ। সুবর্ণা মোস্তফা এবং কাজী জাফরুল্লাহ, আপনাদের কাছে আসছি। তার আগে 2-1 শ্রোতা দর্শক, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? 1, 2, 3, 4 নম্বর সারি আপনি। তত্ত্বাবধায়ক সরকার আজকে 26 দিনের ক্ষমতা নিল, এভাবে যদি এখনো তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে, তাহলে এই অল্প সময়ের ভিতরে তারা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে আপনাদের কি মনে হয়? দ্বিতীয় সারি আপনি। আমার মনে হয়েছে যে বিভেদ সৃষ্টি হয়েছে এবং পর্দার আড়াল থেকে বাংলাদেশ শাসন করা হচ্ছে কিনা সেটাই আমার প্রশ্ন রয়ে গেল। কারণ গত 23-এ
নভেম্বর বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে সম্বোধন করলেন। তাহলে আমরা এখন কি বুঝতে পারি এ ব্যাপারে? ধন্যবাদ। সুবর্ণা মোস্তফা। প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টার যে অবশ্যই একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে আমার ধারণা কারো মনেই কোনো সংশয় নেই, আপনাদের মনেও কোনো সংশয় নেই। এই দূরত্বটা কখনোই কাম্য না। দূরত্ব কেন হয়েছে সেটা ওনাদেরকেই খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যার সমাধান ওনাদেরকেই করতে হবে। আমরা দেশের জনগণ চাচ্ছি, উনি বললেন যে ২৬ দিন পার হয়ে গেছে, একজন সিইসি থাকবেন কি থাকবেন না সেই বিতর্ক নিয়ে। ইলেকশনের কাজ কিছুই হয়নি, ভোটার তালিকা ঠিক করা হয়নি, এবং এদের দূরত্ব যদি না কমে তাহলে সামনের সময় আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানুষ, যারা পলিটিশিয়ানস না, সেক্রেটারিজ না, এক্স মিনিস্টার্স না, প্রেসিডিয়াম সদস্য না, আমাদের জন্য খুব খারাপ। কাজী জাফরুল্লাহ। আপনারা অনেক আরাম। অবশ্যই এটা সত্যি যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা এবং অন্য 10 জন যারা উপদেষ্টা আছেন তাদের ভিতরে অবশ্যই দিনের পর দিন আমার মনে হয় ডিফারেন্স বেড়ে যাচ্ছে। সবচেয়ে প্রথমেই আমরা এর প্রমাণ পেলাম যখন কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে নিয়োগ করার জন্য এক অর্ডার দিলেন, এবং সেই দিনই উপদেষ্টাদের সঙ্গে তার বৈঠক ছিল, কিন্তু কোনো উপদেষ্টা 10 জনের ভিতরে একজনকেও তিনি এই বিষয় জানান নাই। এবং পরে যে স্বরাষ্ট্র সচিব তাকে ডাকা হয়েছিল, তখন সে বাই এক্সপ্রেস করলেন যে সেনাবাহিনীকে নিয়োগ করার জন্য ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের একটা পোর্টের জন্য শুধু একটা অর্ডার, পোর্ট সহ একটা অর্ডার তারা দিয়েছেন। এবং আমাদের জানা মতে যারা 10 জন উপদেষ্টা প্রত্যেকেই তাদের এই বিষয়ে তাদের যে রিজার্ভেশন তারা এক্সপ্রেস করেছেন, এবং এর পরের থেকে আমরা দেখছি যে একের পর এক প্রত্যেকটি যে সিদ্ধান্ত মহামান্য রাষ্ট্রপতি, যিনি এখন 2-in-1 পজিশনে আছেন, একদিকে তিনি রাষ্ট্রপতি আর একদিকে তিনি ডিফেক্টো প্রাইম মিনিস্টার, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে, আমার মনে হচ্ছে যে সব বিষয় তিনি উপদেষ্টাদের থেকে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। অতএব এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের লঙ্ঘন করা হচ্ছে। কারণ সংবিধানের 58 অনুচ্ছেদ 2-তে স্পষ্ট বলা আছে, যা একটু পূর্বেই বলা হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার কনসিস্টস অফ চিফ অ্যাডভাইজার অ্যান্ড 10 অ্যাডভাইজার্স। এম.কে. আনোয়ার, আপনি কিছু বলবেন এ ব্যাপারে? এ ব্যাপারে প্রথমত যে বিষয়টি অবতারণা করা হয়েছে যে রাষ্ট্রপতি বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে সেনাবাহিনী নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন, আসলে সেনাবাহিনী নিয়োগের জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীকেও দেওয়া হয়নি, দেওয়া হয়েছে জেলা পর্যায়ের যে সেনাবাহিনী যদি কোনো সময় নিয়োগ করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে, সেই ম্যাজিস্ট্রেট তৈরি রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই সিদ্ধান্তটি আপনার উপদেষ্টা পরিষদের আওতাভুক্ত নয়। এই সিদ্ধান্তটি এককভাবে প্রধান উপদেষ্টা নিতে পারেন অ্যাকর্ডিং টু রুলস অফ বিজনেস, এবং রুলস অফ বিজনেসের যে বইটা আছে তার মধ্যে সেনাবাহিনী নিয়োগ করার জন্য মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত লাগবে এমন কোনো কথা নেই। যেখানে একটা কথা আছে যে ইম্পর্ট্যান্ট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস। ইম্পর্টেন্ট ডিসিশন একটা নেওয়া হলো, পরের দিনই ওটা উইথড্র হয়ে গেল, এটা একটু কনফিউজিং। আমি শেষ করে নিতে পারলে সুবিধা হতো, কথা বলতে অধিক হবে না। তো তারপরে এইটা নিয়েই একজন অ্যাডভাইজার বললেন যে এটা আপনার রুলস অফ বিজনেসের পরিপন্থী হয়েছে। এই তথ্যটি যথাযথ নয়। উঠিয়ে নিলেন কেন উনি? হ্যাঁ, এবং সেটা আসলে আমি যে কথা প্রথমেই বলেছি, সেনাবাহিনী নিয়োগ করা হয় নাই, এটা শুধুমাত্র একটা সতর্ক করা হয়েছিল। এবং যখন দেখলো যে এটা নিয়ে একটা বড় রকমের মতভেদ সৃষ্টি হতে যাচ্ছে এবং রুলসের যে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে সেটা আমি মনে করি ঠিক করা হয় নাই, তখন এটাকে একটা ভালোই করা হয়েছে উইথড্র করে নিয়ে, যে একটা বিতর্ক অনেক সৃষ্টি করা আছে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মোহাম্মদ মাসুদুল আলম, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানিকনগর, ঢাকা। কথিত ভুল বা ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে 90 দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে
নির্বাচন করাটা কতটা সম্ভব হবে? হাফিজউদ্দিন খান। ভুল ভ্রান্তি থাকলে তো অবশ্যই সমস্যা হবে, কারণ এখন পর্যন্ত যে ভুল সম্পর্কে যেটা বলা হয়েছে বা আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি যে ভোটার তালিকায় ভুল আছে, সেটা সংশোধন করার সময়টা এখন খুবই কম হয়ে গেছে। আজকেও আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারপর এই মুহূর্তে যদি চেষ্টা করা হয় এই ভুল সংশোধনের জন্য যে প্রেসক্রাইব করা আছে ভোটার লিস্ট সম্পর্কে আইন কানুন যেটা আছে, বিধিবিধান আছে, তাকে ফলো করে করতে গেলে কমপক্ষে 2-3 সপ্তাহ সময় লাগবে। তাহলে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে 10ই ডিসেম্বরের আগে করা সম্ভব হবে না। 10ই ডিসেম্বর ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করার পরে তারপরে একটু সময় কম হয়ে যাবে। এবং যেটা একটা বড় ত্রুটি আমরা মনে করি সেটা হলো যে ভোটার লিস্ট আগে ড্রাফট পাবলিশ করা দরকার, এবং এর আইনের বিধানও তাই, কিন্তু এবার সেটা করা হয়নি। একবার ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করার চেষ্টা করছে এবং তা এখন বের হয় নাই, এখনও ছাপা হয়ে বের হয়ে আসে নাই। সুতরাং এই কবে আসবে, তারপরে কার ভুল ত্রুটি থাকলে কবে সংশোধন করা হবে, তারপর ইলেকশন অন্যান্য প্রস্তুতি হবে, এটা তো বড় একটা প্রশ্ন রয়ে গেছে। এবং শেষ পর্যন্ত ইলেকশন এই বাকি সময়ের মধ্যে করা যাবে কি না, এবার আমি যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ। কাজী জাফরুল্লাহ। আমি মনে করি যে যদি সদুদ্দেশ্য থাকে তাহলে এখনও যে সময় আছে 15 দিনের ভিতরে এই ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব, এবং 90 দিনের ভেতরে আপনার নির্বাচন করা সম্ভব হবে। যদি 15 দিনের ভিতরে যদি ভোটার তালিকা সঠিক করা হয়, আর ভোটার তালিকা সঠিক না করে নির্বাচনের তফসিল ঘোষণার কোনো প্রশ্নই ওঠে না, এটাও কিন্তু আমাদের সংবিধান লঙ্ঘন হবে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য রয়েছে? আপনি সামনে সারি। আমরা ছোট সময় অঙ্ক করতাম ঐকিক নিয়মে, একটি পুকুর খনন করতে 10 জন লোকের 5 দিন সময় লাগে, কিন্তু ওই পুকুরটি যদি আমি 20 জন লোক বা 30 জন লোক দেই, 1 দিনও লাগবে না। এই নিয়মে অঙ্ক করতাম। এখন আমাদের যদি সদ ইচ্ছা থাকে, যদি প্রবল ইচ্ছা থাকে, অবশ্যই সম্ভব তফসিল ঘোষণার আগে, কিন্তু আমাদের সদ ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। মূলত এটাই হচ্ছে আমার কোশ্চেন, আমরা কি আসলে দেখতে পাচ্ছি? মনে হয় না। নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছি না, উপদেষ্টাদের মধ্যে ওই রকম কোনো দেখতে পাচ্ছি না। সত্যি কথা। আর কেউ? এরকম প্রবল ইচ্ছা থাকতে হবে। পেছনে পেছনে আপনি আপনি হ্যাঁ আপনি। বিগত যে নির্বাচন কমিশনার গেছেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, বর্তমান যে আবার যে সিএসি যে আপনার উনি হলো 3 মাসের জন্য, এখন ওনার যে অবস্থাটা আমরা দেখছি, গতকালকে আমরা টিভিতে দেখছি যে উনি অপারেশন ক্লিন হার্টের সময় ওনার বাসা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ কিভাবে বিশ্বাস করতে পারি আগামী নির্বাচন আমাদের জন্য সুফল বই আনবে? ধন্যবাদ। ধন্যবাদ। ভোটার তালিকা সুবর্ণা মুস্তফা। ব্যাপারটা হচ্ছে যে উনি এখন যে বর্তমান অ্যাক্টিং সিইসি, আমি জানি না অ্যাক্টিং সিইসির কোনো নিয়ম আছে কিনা বাংলাদেশে, প্রভিশন আছে কিনা। এনিওয়ে, উনি এসে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। উনি বলেছেন যে ভোটার তালিকায় কোথায় ভুল আছে দেখায় দেন, নাম কেটে দিব। কোথায় ভুল নাম আছে বলেন, নাম কেটে। আরে ভোটার তালিকার ভুল নাম ঠিক করার দায়িত্ব আমাদের নাকি? ইলেকশন কমিশনের কাজ। ইউ গো হেড অ্যান্ড ডু ইট। তুমি চাকরি করছো, ওটা তোমার বেতন, তুমি বেতন দিচ্ছ, ইউ বিং পেইড ফর দিস। কোথায় ভুল আছে আমি দেখাই দিলে হোয়াট আর ইউ ডুইং দেয়ার? কোনো অর্থহীন। আমার কাছে পুরাটাই খুব ফার্স মনে হচ্ছে একটা। ধন্যবাদ। এম কে আনোয়ার। এই ভোটার তালিকার বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের জন্য। একটা মোটামুটি কারেক্ট ভোটার তালিকার প্রয়োজন, এটা অনস্বীকার্য। এখন এই ভোটার তালিকা এদেশে 8টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 73 থেকে আরম্ভ করে। এই 8টি সাধারণ নির্বাচনে যেভাবে যে পদ্ধতিতে যে আইনে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, এইবারও নির্বাচন কমিশন ঠিক একই পদ্ধতি, একই আইন, একইভাবে ভোটার তালিকা তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে নাম কালেক্ট করা হবে এবং প্রত্যেকের বাড়িতে যাবে, গিয়ে সেখান থেকে নাম কালেক্ট করে এনে ভোটার তালিকা তৈরি করা হবে। এর মধ্যে হাইকোর্টে একটা মামলা হয়ে গেল। এই মামলা হওয়ার ফলে হাইকোর্ট থেকে কিছু ডিরেকশন দেওয়া হলো, যদিও এখানে রুল ইস্যু করা হয় নাই, জাজমেন্টও দেওয়া হয়নি, কিন্তু কয়েকটা ডিরেকশন দেওয়া হলো এবং সেই ডিরেকশনগুলো মোটামুটি অ্যাপিলেট ডিভিশনও আপহোল্ড করলো। সেই ডিরেকশন হচ্ছে পুরানো ভোটার তালিকাকে 2000 সালের ভোটার তালিকাকে ঠিক রেখে এটাকে আপডেট করতে হবে বা সংশোধন করতে হবে বা সংযোজন করতে হবে। এই রুল অনুসারে নির্বাচন কমিশনের কারো বাড়ি বাড়ি যাওয়ার কোনো ক্ষমতা নাই।
এই রুল অনুসারে যদি কেউ এসে একটা ফর্ম আছে, 7 নম্বর ফর্ম আর 9 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম ভরে যদি কেউ দিয়ে যায় যে আমার যোগ্যতা হয়েছে ভোটার হওয়ার, তা তাকে অন্তর্ভুক্ত করা যাবে। কেউ যদি বলে যে এই লোকগুলোর যোগ্যতা হারিয়েছে, এক বা একাধিক লোক, সেগুলিকে তারা সংশোধন করতে পারবে না। আমি স্বীকার করি ভোটার তালিকায় ভোট থাকতে পারে, কিন্তু এর সাথে সাথে এটাও বলতে হবে যে লেট আস সি, আপনার 2000 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, 2001 সালের যে নির্বাচন যেই ভোটার তালিকার ভিত্তিতে হয়েছে, সেই ভোটার তালিকায় 96-এর ভোটার তালিকার থেকে শতকরা 32% ভোটার বৃদ্ধি পেয়েছিল, 32%, 32%। আর এইবার যে ভোটার তালিকা করা হয়েছে 2001 সালের থেকে 2006 সাল পর্যন্ত, এতে 24%, 24% ভোটার বৃদ্ধি পেয়েছে। এখন যে বলা হচ্ছে, একটা তথ্য বলা হয়েছে যে প্রায় 13 মিলিয়ন, 1,30,00,000 ভুয়া ভোটার আছে। আসলে সত্যিকারভাবে নির্বাচন কমিশন যে নতুন পদ্ধতিতে মাত্র 1,70,00,000 ভোটারকে অন্তর্ভুক্ত করেছে, বাকি যা আছে সব 2000 সালের ভোটার তালিকার ভোটার। কাজে 1,70,00,000-র মধ্যে যদি বলা হয় যে না 1,30,00,000 ভুয়া ভোটার, এটা বোধহয় এটা বিশ্বাসযোগ্য হবে না। তবে এটা যদি হালনাগাদ করার ব্যবস্থা নেওয়া হয়, আপনার দল সে প্রসঙ্গে কি বলবে? আমরা সব সময় সমর্থন করব। এটা হালনাগাদ এভরিডে আপনি করতে পারছেন, কিন্তু সমস্যা হচ্ছে হালনাগাদ করতে হলে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সুযোগ নাই। এখন কাউকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলকে বা কোনো নেতাকে, চেয়ারম্যানকে, মেম্বারকে বা সিভিল সোসাইটি, যে তারা যদি এই ফর্মগুলো কালেক্ট করে নির্বাচন কমিশনের কাছে দিয়ে দেয়, দেখো তোমাদের এই লোকগুলো ভোটার হতে পারে নাই, তাদেরকে অন্তর্ভুক্ত করো, এই লোকগুলো ভুয়া ভোটার হয়েছে, তাদেরকে বাদ দাও। যদি এমন কোনো পরিস্থিতি হয় যে না নির্বাচন কমিশন অ্যাক্ট করছে না, তখন আপনাদের একটা অভিযোগ। ধন্যবাদ। সুবর্ণা মুস্তফা, আপনার কি মনে হয় এভাবে সম্ভব? উনি যেটা বললেন, যে ফর্ম দিয়ে একটা ফর্ম থাকবে, গিয়ে সবাই ফিল আপ করবে, না এত কষ্ট করতে পারবে না জনগণ, সম্ভব। এটাই সুপ্রিম কোর্টের অর্ডার, এটাই সুপ্রিম কোর্টের, আই ওয়ান্ট টু রিপিট, কারণ অনেক সময় নষ্ট হচ্ছে স্যার। এবার আমি একটু বলি, রুল 23 এন্ড সাব রুল, এই ইলেকশনের ভোটার তৈরি করা নিয়ে উনি বলতে যাচ্ছিলেন যে কোর্টের অর্ডার এবং প্রাক্তন যে সিইসি, অসুস্থ সিইসি কোট আনকোট, না ছুটিতে আছেন সিইসি, তো উনি অনেক সময় নষ্ট করেছেন, উনি জেদ ধরে বসেছিলেন, উনি হি ডিড নট প্রসিড, তাই না? তো এটা তো ওনার অনেক দিনের অভ্যাস এবং সাফার করেছি আমরা, তো আর সাফার করব কেন? ইলেকশন কমিশন একটা অভিনয়ের পাশাপাশি অনেক খবর রাখছেন রাজু, বাধ্য হয়ে অভিনয় করতে পারছি না তো, 1.5-2 মাস ধরে ঘরে বসা। পরের প্রশ্ন অর্ণব চৌধুরী, মিরপুর, ঢাকা থেকে। অর্ণব চৌধুরী, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে নির্বাচন কমিশন সংস্কার করেছে, তাতে কি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? কাজী জাফরুল্লাহ, না, কোনো মতেই আমরা পারি না। কেন? কেন? কারণ আমাদের দাবি ছিল যে নির্বাচন কমিশনের সংস্কার, বিএনপি জামাত জোট সরকার সেটাকে সংস্কারের জায়গায় নিয়ে আসছে একটা পার্সোনালিটির যুদ্ধের ভিতরে, যে এইদিকে হাসান, হাই হাসান, আজিজ। আমরা তো হাই হাসান আর আজিজ করতে চাই নাই, আমরা চাচ্ছিলাম নির্বাচন কমিশনের সংস্কার। আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার। ব্যক্তিকে টার্গেট না, আমাদের বাধ্য করা হচ্ছে, কারণ নির্বাচন কমিশনের সংস্কার যদি আজিজ সাহেব সেই হাইকোর্টের ডিরেক্টিভের সাথে যে যদি আবার সুপ্রিম কোর্টে সেই 16ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে আরও 2 জন নির্বাচন কমিশনার জাকারিয়া আর জাস্টিস মাহফুজ সাহেবকে নিয়ে যদি তিনি আবার অ্যাপিল না করতেন, তাহলে পর সেই সময় তো একটা সমাধান হয়ে যেত। অতএব আমরা চাই যে সত্যিকারের অর্থে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন যাতে বাংলাদেশে হয়। আর তার প্রথম প্রয়োজন হলো গিয়ে একটা সঠিক ভোটার তালিকা। সঠিক ভোটার তালিকায় যদি না থাকে, তাহলে কিসের নির্বাচন? তাহলে সঠিক ভোটার তালিকা যদি হয় আপনাদের কথা মতো, এবং মাহফুজুর রহমান যদি অ্যাক্টিং সিসি থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই আপনাদের জন্য? না, আমরা তো সে কথা তো আমি কখনো বলি নাই। আমি বলেছি যে আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে তাহলে ব্যক্তি মাহফুজুর রহমান কোনো ব্যাপার নয় আওয়ামী লীগের কাছে। এখানে এক্স্যাক্টলি আমাদের কাছে পার্সোনালিটি ইজ নট দি ম্যাটার, ইস্যুস আর দি ম্যাটার। আমরা ইস্যু নিয়ে যুদ্ধ করছি। এম কে আনোয়ার, এই কথাটি তো একটা অত্যন্ত জটিল ব্যাপার, এটা অফ ডিসকাসড ম্যাটার। বাংলাদেশে সবাই জানে ব্যাপারটা কি চেয়েছেন। প্রথমে ওনারা ফেব্রুয়ারি মাসের, আমার যতখানি মনে পড়ে 12 তারিখে সংসদে একটা দাবিনামা পেশ করলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, এবং সেই 51 দাবির প্রথম দাবিটি ছিল যে আপনার KM হাসানকে সরাতে হবে, তাকে রাখা যাবে না। যখন নাকি KM হাসান সরে গেলেন,
তখন কিন্তু ওই 51 দফার 50 দফা নিয়ে আর কোনো দাবি নাই, আবার নতুন করে একটা 11 দফা দেওয়া হলো। এই 11 দফার প্রথম দফা হচ্ছে যে আজিজ সাহেবকে চলে যেতে হবে। তারপর আজিজ সাহেব যদি চলে যায়, এবং আজিজ সাহেব এখন চলে গেছেন, তখন স্বাভাবিকভাবেই এই যে হ্যাঁ উনি ছুটি নিয়েছেন। এখন আসলে দেখা যাচ্ছে যে এখন কিন্তু আবার 11 দফাতেও নাই, 11 দফার যে বাকি 10 দফা এগুলো তাতেও নাই, এখন নতুন করে দফা সৃষ্টি হচ্ছে। তো আসলে এর তো কোনো শেষ আমি দেখছি না। ধন্যবাদ। দেখছি না। হাফিজউদ্দিন খান, আপনার কাছে আসছি এই প্রশ্নে। শ্রোতা দর্শক, আপনি সামনে। আমি একদিন রিক্সায় যাচ্ছি, তো একটা মিছিল যাচ্ছে, মিছিলে তাদের সে আজিজকে মানি না। তো জিজ্ঞাসা করলাম, ভাই আজিজকে মানো না কেন? তারাই বলতেছে জানি না। আমরা যারা নিরীহ যারা জনগণ আছি, আসলে এই সার্বিক যে কি হচ্ছে, ওনারা দোষ দিচ্ছে ওনারা দোষ দিচ্ছে ওনাদের, আসলে কি হচ্ছে আমরা নিরীহ জনগণ কিছুই জানি না। এখন এই যদি দেশের অবস্থা হয়, মানে আমরা কিভাবে চলবো? আপনি দ্বিতীয় সারি কোনায়। আমি আসলে এই ওনার কথার সূত্র ধরে একটা কথা বলতে চাচ্ছি, যে একটা দেশের অর্থনৈতিক সহ সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো রাজনীতি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজনীতির কারণে আমরা আজকে পিছিয়ে চলে যাচ্ছি। এখন আমার কথা হলো যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সচেতন মানুষকে একটা কথা জানতে চাই, এবং কারণ দর্শানোর নোটিশ জারি করছি আমি, সেটা হলো তথাকথিত রাজনৈতিক কালচারকে কেন ঘৃণা করবেন না। আমার কথা হলো এটা, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক কালচারকে, আমি শুধু কালচারকে ঘৃণা করতে বলছি, আমি রাজনীতিবিদকে না, রাজনীতিকে না, সচেতন মানুষের কাছে আমার এই প্রশ্নটা। ধন্যবাদ। প্রশ্নটি ছিল, অর্ণব চৌধুরীর প্রশ্ন ছিল, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে নির্বাচন কমিশন সংস্কার করছে, তাতে কি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? হাফিজউদ্দিন খান। এখন সংস্কার যেটুকু সংস্কার মধ্যে কিছুই করা হয় নাই। সংস্কার তো মানে শুধু আজিজ শেখকে ছুটি নিতে বলা হয়েছে এবং উনি ছুটিতে গেছেন, নির্বাচন করে বাকি স্ট্রাকচার এমনি রয়ে গেছে। আর দ্বিতীয়ত এখন যিনি ভারপ্রাপ্ত সিসি হয়েছেন, একটা কথা, কনস্টিটিউশনে কিন্তু কোথাও আমি ভারপ্রাপ্ত দেখিনি, সিসির অ্যাক্টিং কোনো পজিশন দেখিনি কনস্টিটিউশন, এটা একটা সমস্যা, সাংবিধানিক সমস্যা রয়ে গেছে। তারপর যিনি এই ভারপ্রাপ্ত সিসি হয়েছেন, তিনি যে সেলফ স্টাইল, ওনাকে বানান নিজেই হয়ে গেছেন, উনি ভোট নিয়ে ওনাদের বাকি সবার সাথে নিয়ে উনি সিনিয়র মোস্টের দাবি করে হয়ে গেছেন। এখন ওনার যে ইন্টারভিউ আমরা যেটুকু খবর দেখেছি, তাতে আমার যে ধারণা হয়েছে, তাতে এই যে সামনে যে ইলেকশন, একটা এত বড় বৃহৎ কর্মকাণ্ড, সেইটা করার মতন উনি ওই কমিশনকে নেতৃত্ব দিতে পারবেন কিনা, সেভাবে আমার একটু সন্দেহ হচ্ছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? কেন সন্দেহ হচ্ছে? ওনার এক্সপিরিয়েন্সের প্রশ্ন আছে, এবং ওনার কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে এই একটা কমিশনকে নেতৃত্ব দিয়ে ইলেকশনের মতো এত বড় একটা বড় কাণ্ড করার মতো যোগ্যতা ওনার আছে। হাইকোর্টের বিচারক ছিলেন। হাইকোর্টের বিচারক হতে পারেন, হাইকোর্টের বিচারক হলে উনি অ্যাডমিনিস্ট্রেটর হবেন তো কথা নয়। এবং এটা একটা জিনিস বুঝতে হবে, যদি আমাদের সেটা ট্রেডিশন হয়ে গেছে, ইটস এ ব্যাড ট্রেডিশন, যে সবসময় বিচারপতিকে নিয়ে এসে ইলেকশন কমিশন বানানো হয়। অথচ আপনি দেখেন, ইতিহাস নিয়ে দেখেন, 73 সাল আরম্ভ করে এই পর্যন্ত যারা ব্যুরোক্র্যাট ছিলেন, সিভিল সার্ভেন্ট ছিলেন, তারাই বেটার সিসি ছিলেন। জজ সাহেবরা তো অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না, এটা বুঝতে হবে। আপনি নিজে আমলা ছিলেন বলে সেটা বলছেন নাকি? আমি নিজে আমলা ছিলাম হিসেবে বলতে পারি না, আমার পাশে আরও আমার চেয়ে বড় অনেক সিনিয়র আমার, তাকে জিজ্ঞেস করেন, আমি শিওর উনি আমার সঙ্গে এভাবে একমত হবেন অন্তপক্ষে। সুবর্ণা মোস্তফা। সংস্কার বললে আমি ছোটবেলায় ভাবতাম কি, যে ইট সিমেন্ট দিয়ে হয় না বাড়িটারি ঘরটার দেওয়াল ঠিক করা। যাই হোক, সংস্কারে তো কিছু দেখিনি। মিউজিক্যাল চেয়ার দেখলাম, এই চেয়ার থেকে ওই চেয়ারে চলে গেল, এই চেয়ার থেকে ওই চেয়ারে চলে আসলো। আমার প্রশ্ন হচ্ছে, আরও 2জন কমিশনার বোধহয় নিয়োগ হওয়ার কথা, আমি এত ভালো বুঝি না ব্যাপারটা, তো ওনারা কবে নিয়োগ হবেন? ওনারা নিয়োগ না হওয়া পর্যন্ত তো ইলেকশন কমিশনটাই কমপ্লিট না। সো ওই 2জনকে লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যিনি সিইসি, তো আমরা যতদূর জানি পত্রিকা পড়ে এবং টেলিভিশনের মাধ্যমে, যে সিইসি নির্বাচিত হয়েছেন ওনার পিয়ার্স দ্বারা, অন্য 2জন কমিশনার, ওনারা বসে ঠিক করেছেন উনি হবেন। তো হোয়াট অ্যাবাউট যে 2জন আসবেন, তারা তো নাও চাইতে পারেন নাকি সিইসি হিসেবে? তো তাদের কোনো রাইটস নাই। ভেরি ভেরি কনফিউজিং। যেহেতু যেটা আমি বললাম, একটু ইন্টারাপ্ট করি, যে কনস্টিটিউশনে ভারপ্রাপ্ত সিইসির কথা বলা নেই, এখানে সমস্যা রয়ে গেছে। এখন যদি কোনো অর্ডিন্যান্স করে বা এভাবে যদি করাও হয়, তাহলে উনি একটা কথা বলেছেন যে ওনার উপরে উনি কাউকে গ্রহণ করবেন না, কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি উনি মানে এক্সিকিউটিভ, উনি শব্দটা একটা কোট আনকোট এক্সিকিউটিভদের চেয়ে উপরে। রিটায়ার্ড ব্যক্তিদের কোনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি কোনো স্থান নাই, আমার নাই। স্যার নিশ্চয়ই আমি স্বীকার করবেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে, উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, উনি জানেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ওনার সাবজেক্ট ছিল। এখানে যারা রিটায়ার করে, অবসর গ্রহণ করে, তাদের কোনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তাদের কোনো স্থান থাকে না।
ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। আমি একটু- জান্নাতান নাইমা, আমরা পরের প্রশ্নে যাই। অনেক সময় নষ্ট হচ্ছে, অনেক সময়। এটাতে বোধহয় একটু রেসপন্ড খুব করা সংক্ষেপে। প্রথমত হচ্ছে যে আমরা বোধহয় ব্যক্তির উপরে অনেক বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি। আমাদের ইতিহাসে দেখা যায় যে আবু হেনাকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছিল বিএনপি, কিন্তু তার অধীনে নির্বাচন হলো, সে নির্বাচনে জয়ী হলো আওয়ামী লীগ। বিএনপি করে এম এ সাঈদকে আবুনা সাহেবকে করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। না, হ্যাঁ, তত্ত্বাবধায়ক বিএনপি সরকার। আপনার ইয়েকে আপনার বিএনপি সরকার করেছিল আবু হেনাকে। আপনার এই এম এ সাঈদকে প্রধান নির্বাচন কমিশনার করলেন আওয়ামী লীগ। আমরা আপত্তি করেছিলাম সিরিয়াসলি, কিন্তু এই নির্বাচনে জয়ী হলাম আমরা। আমি কথাটা বলছি এই জন্য যে নির্বাচনে ইনফ্লুয়েন্স করার মতো তো প্রধান নির্বাচন কমিশনার কিছুই নাই। দ্বিতীয়ত হচ্ছে তাকে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা আমাদের হাফিজউদ্দিন সাহেব কথাটা বলছেন, কথাটা আইনসম্মত নয়। হ্যাঁ, সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার বলে কিছুই নাই, এটা সত্যি কথা। কিন্তু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার 1972, যেটা রিপ্রেজেন্টেটিভ পিপল অর্ডার, তার সেকশন 4-এ একটা প্রভিশন আছে যে কমিশন তার দায়িত্ব, পুরো যে কোনো কাজের দায়িত্ব তাদের প্রধান নির্বাচন কমিশনারকে বা যে কোনো কমিশনারকে তারা দিতে পারবেন। এই আইনের বলেই তারা সেটা করেছে, এটা কোনো বেআইনি কাজ করে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। জান্নাতান নাইমা, মগবাজার, ঢাকা থেকে। বাংলাদেশের এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কি কখনো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখোমুখি সৌহার্দ্যপূর্ণ অবস্থানে কখনোই কি দেখতে পাবো না? এটা কি সম্ভব আদৌ? কাজী জাফরুল্লাহ, আপনিও যেটা চাচ্ছেন, জনগণও তাই চাচ্ছে, আমরাও তাই চাচ্ছি যে আমাদের ভিতরে একটা সমঝোতা থাকুক, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হয়তো হয়ে ওঠে না। বিভিন্ন কারণ আছে, বলতে গেলে এই সময়তে তো আজকে হবে না। একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাবো যে আমরা বিরোধী দল ছিলাম বিগত 5 বছর। 21শে অগাস্ট, এটা কি কোনো প্রয়োজন ছিল যে বিরোধী দলের নেতা সহ সকল যারা নেতৃত্ব ছিল তাদের গ্রেনেড দিয়ে মেরে ফেলতে হবে? এটা কি আপনারা রাজনীতিতে আশা করেন, গণতন্ত্রে আশা করেন? তাহলে আপনার বুঝতে হবে যে বিষয়টা অনেক গভীর। এবং এই আমার মনে হয় যে এই অল্প 2-1 মিনিটের কথায় আমি ঠিক সঠিক আপনাকে বুঝাতে পারবো না, কিন্তু এটা সত্যি যে আমরাও চাই। ধন্যবাদ। হাফিজউদ্দিন খান। আমার তো আমাদের জীবদ্দশা দেখতে পাবো না মনে হচ্ছে। কারণ হলো যে যেটা জাফরুল্লাহ সাহেব ইঙ্গিত দিলেন যে অত্যন্ত ডিপ রুটেড যে হ্যাট্রেডটা, পরস্পর প্রতি ঘৃণা বলেন বা যাই বলে বিদ্বেষ, এত গভীরে পতিত যে এতে মুক্তি পেতে গেলে যে ধরনের মনোভাব দরকার, যে চেঞ্জ অফ হার্ট দরকার, এটা চেষ্টা করা। ঠিক আছে, আমি হেসে কথা বলবো ওনার সঙ্গে, উনি কথা বলবো ওনার সঙ্গে, এটা তো হয়নি। যে গত এই 21শে নভেম্বর যে কী বলে সশস্ত্র বাহিনী দিবস, দুজনকে দুই নেত্রীকে একই তাঁবুর মধ্যে 1.5 ঘন্টা আটকে রাখা হলো। এটা শুধু এবার না, এর আগে হয়েছে। আমি নিজে প্রত্যক্ষ করেছি। এখন তো আমি ফাংশনে যাই না, আগে যখন যেতাম আগেরবারও একই ঘটনা হয়েছে। ওই দুই নেত্রীকে বসানো হয়েছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেনি। তো এই ধরনের যদি অ্যাটিটিউড থাকে, একটু কথা বলে কি হয়? কেউ যদি কথা এগিয়ে বলে, কারণ নিশ্চয়ই নাক ছোট হয়ে যাবে না। এর অসুবিধার কী আছে? কিন্তু এমন একটা পরিবেশ আপনারা সবাই মিলে সৃষ্টি করেছেন, আপনি মিলে স্যার আপনারা তো সৃষ্টি করেছেন, যাতে এটা একেবারে উদা হয়ে গেছে এবং আমি এগুলো সব সমাধান দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। শ্রোতা দর্শক, আপনারা কতটুকু আশাবাদী দেখা যাক। সামনে আপনি খুব সংক্ষেপে বলতে হবে। আমরা আশাহত হচ্ছি, বারবার মানবতা বারবার ভুলুণ্ঠিত হচ্ছে। আমাদের রাজনীতি সংস্কৃতি দারুণভাবে সংকটের মুখে। আমরা চাইব আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ, যেটা মানবতাকে সমুন্নত করবে বলে আমার ধারণা। আপনি? হ্যাঁ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচনে জয়লাভ না জনগণের সেবা? রাজনীতিবিদদের কাছে প্রশ্ন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আমাদের যে প্রশ্নটি ছিল যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আমরা দেখতে পাবো কবে, সেই প্রসঙ্গে আপনি পেছনে, একদম পেছনে। রাজনীতি একটা ব্যবসা, এই জন্যই কারোর সাথে কারো মুখামুখিতে হতে গেলে একটা বিরোধ লেগে যায়। এটা হলো বাংলাদেশে যত বেশি করবো অত বেশি মনে করেন কাঁথা লেগে যায়। এই জন্য কোনো দলের ছাড় দিতেছে না। ধন্যবাদ। মাঝে আপনি। বাবা মা যখন ঝগড়া করে তখন সন্তান বলে, আব্বু আম্মু প্লিজ তোমরা ঝগড়া করো না। আমরা সাধারণ জনগণ হিসাবে আওয়ামী লীগ, বিএনপি এবং সকল রাজনীতিবিদদের বলতে চাই, প্লিজ আপনারা আপনাদের এই খেলা খেলবেন না। আমরা কষ্ট পাচ্ছি, সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে, প্লিজ আপনারা আপনাদের খেলা বন্ধ করুন। এম কে আনোয়ার।
আমি এই বক্তব্যগুলো সাধারণভাবে যা বলা হয় তার সাথে একমত, বিশেষ করে যে আমার প্রথম যিনি বক্তব্য রেখেছিলেন সিস্টার, যে আমরা এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কর কথা থেকে উল্লেখন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা জবাব দিতে গিয়ে আমার বন্ধু সহকর্মী জনাব জাফরুল্লাহ সাহেব বলেছেন যে বোমা হামলা করে আওয়ামী লীগের নেতাদের মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি মনে করি এই মন্তব্যটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এই বোমা হামলা বাংলাদেশে শুরু হয়েছিল আওয়ামী লীগের সময়, এটা সবাই জানে, উদীচীর থেকে আরম্ভ করে, এবং 10টি বোমা হামলা হয়েছিল। এই 10টি বোমা হামলায় 100-এরও বেশি লোক মারা গিয়েছিল, এবং একটি কোনো সুষ্ঠু তদন্ত আওয়ামী লীগের সময় করে যাওয়া হয় নাই। বিচার আমরা এসে তার সমস্তগুলো তদন্ত করেছি এবং বিচার করেছি। তবে যে কথাটি বলা হচ্ছে সুসম্পর্কের কথা, আমার যতখানি মনে পড়ে 17 তারিখে যখন বোমা হামলা হলো এবং সেদিন সন্ধ্যায় বেগম খালেদা জিয়া আপনার সুধা সদনে যেতে চেয়েছিলেন, 21 তারিখে সুধা সদনে যেতে চেয়েছিলেন, তাকে বলা হলো না, যাওয়া যাবে না। এবং দুর্ভাগ্যবশত তারপরে বেগম জিয়া বললেন আমি যাব। তখন চারপাশ দিয়ে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক দল ইত্যাদি বাড়ির চারপাশকে ব্যারিকেড সৃষ্টি করা হলো। খালেদা জিয়াকে যেতে দেওয়া হলো না কেন, কাজী জাফরুল্লাহ? আমি তো তখন হসপিটালে আহত হিসাব অবস্থায় পড়েছিলাম, এরকম আমরা অনেক শুনেছি। খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কোথায় যাবেন, কোথায় তাকে কেউ বাধা দিবে? তার সঙ্গে তার পিজিআর, এসএসএফ, কেউ তাকে বাধা দিতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ। সুবর্ণা মোস্তফা সংক্ষেপে। ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তর আরেকজন প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিলেন একটু আগে, যে কালচার, পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না হয়, যে ট্র্যাজেডি আর অপোজিশন সবসময় দুইটা তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবে দুই দিকে, কোনোদিনই তারা একমত হবে না কোনো ব্যাপারে। এ বলেছে সুতরাং হতেই পারে না, আর ও বলেছে সুতরাং হতেই পারে না। দিস কালচার হ্যাজ টু চেঞ্জ। এই কালচার যদি না বদলায় তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমার মনে হয় যে একটা, আমি এখানে একটু যদি ইফ ইউ অ্যালাউ মি, প্রায় শুনি না যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া দরকার। আমি এটার সাথে একদম একমত না। আমি সবসময় মনে করি ইট ইজ দ্য ইউথ, ইয়াং পিপল, ভাষা আন্দোলন যারা করেছিল, স্বাধীনতা যুদ্ধ যারা করেছিল, তাদের কারো বয়স 30-এর উপরে তখন ছিল না, তাই না? অনেক ওই ইয়াং ছেলে মেয়েদেরকে প্রপারলি মানে কেডার করে না। আওয়ামী লীগ টেনে নিয়ে গেল আমার দলে আসো, বিএনপি টেনে নিয়ে গেল আমার দল, না, এদেরকে প্রপারলি শিক্ষা। আমার কাছে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা। শিক্ষিত রাজনীতিবিদ যদি এই দেশে আসেন, নো ডিসরেসপেক্ট টু এনিবডি, বাট আমার মনে হয় আমাদের ইয়াং পিপল দরকার, যাদের থটস একটু ডিফারেন্ট হবে, যারা এই কালচারটাকে চেঞ্জ করতে চাইবে। ধন্যবাদ, ধন্যবাদ। পরের প্রশ্ন, মাকসুদা পারভিন সোমা। সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বললেন যে জিনিসপত্রের দাম বাড়েনি, দাম বাড়িয়েছে মিডিয়া, এটা কতটা সত্য? এম কে আনোয়ার। এটা একটা টেলিভিশনে আমি দেখছিলাম কয়েকদিন আগে, আপনারা কেউ দেখে রাখতে পারেন, আমার মনে হয় বোধহয় খুব সম্ভব চ্যানেল আই, তারা আপনার ইয়েতে এই যে কারণ বাজারের একটা দাম দিচ্ছে আর হাতিরপুরের একটা দাম দিয়েছি কয়েকদিন 4 দিন আগে। তো দামটা প্রায় 50 ভাগ তফাৎ, যেখানে কারণ বাজারে 10 টাকা, এখানে 18 টাকা 19 টাকা, যেখানে কারণ বাজারে 12 টাকা, এখানে 22 টাকা 23 টাকা। তো এতে করে দেখা যাচ্ছে এই দুইটা জায়গার দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে না, অথচ সেখানে এই দামেরই। আর এই দামের ব্যাপারটি, দাম যে কিছুটা বেড়েছে এটা অস্বীকার করার উপায় নাই। তবে যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, যে তিনি বলেছেন যে দাম বেড়েছে কিন্তু জনগণের আয়ও বেড়েছে। তো এই প্রেক্ষিতে আপনি বলছেন যে দাম বাড়িয়েছে মিডিয়া, এটা অনেকটা সত্যি। দাম মিডিয়ার একটা রোল আছে। শ্রোতা দর্শক, আপনারা কি মনে করেন, মিডিয়া কি দাম বাড়িয়েছে না আসলেই দাম বেড়েছিল? আপনারা কয়জন মনে করেন যে আসলেই দাম বেড়েছিল? 80 টাকা কেজি বেগুন খেয়েছিল রোজার সময় না? 80। ধন্যবাদ। হাফিজউদ্দিন খান। জি, না, দাম তো বেড়েছে অবশ্যই। আমি ভোক্তা হিসেবে আমি বলতে পারি যে এই 70 টাকার উপরে মুসুরের ডাল, যেটা বলে পুয়ার ম্যানস প্রোটিন বলতাম, এখন তো রিচ ম্যানের জন্য ওটা প্রোটিন হয়ে গেছে। তারপরে চিনি তো 70 টাকা উপরে নিজে কিনেছি, কয়েকদিন আগে কিনেছি, এখনও তো বোধহয় 50 টাকার উপরে রয়ে গেছে। সুতরাং দাম তো অবশ্যই বেড়েছে এবং সেটাকে কোনো অস্বীকার করা ঠিক নয়, এবং এটা একেবারে মিডিয়ার সৃষ্টি, এ কথাটা বলা মোটেই ঠিক নয়। মিডিয়ার দায় কতটা আপনার কি মনে হয়?
দাম বাড়ার ক্ষেত্রে দাম বাড়ার ক্ষেত্রে কোনো রকম দায় দায়িত্ব নাই। ডেফিনেটলি সেদিন কারণ বাজার এবং হাতের পুল বা হোয়াট এভার বাজারের দাম ওরকমই ছিল, কারণ বলাই তো হচ্ছে যে পাইকারি হারে যেটা বিক্রি করা হচ্ছে, রিটেল আর যারা কি বলে এটাকে খুচরা বিক্রেতা পাইকারি, তাদের মধ্যেই তো তফাৎটা। এবং বারবার আমরা সাধারণ মানুষ, আমি কিছুই বুঝি না, আমি ভাবতাম যে মব ছবিতে শুধু সিন্ডিকেটের নাম শোনা যায়। দিস এ সার্টেন সিন্ডিকেট যাদের জন্য সবকিছুর দাম বাড়ছে, তাই না? ওষুধ টষুধ সব জিনিসপত্র, এটার ব্যাপারে আমি খুব অস্বচ্ছ। এটা তো শোনা কথা, শোনা কথা, কিন্তু আমরা তো কি করব, শোনা কথাতেই তো সবকিছু আর হচ্ছে। কোনো তথ্য তখন পাওয়া যাচ্ছে না এবং আমরা ভোক্তা শোনা সাফার করছি। কথাতেই তো, কারণ আমরা তো শুনছি যে সিইসি ছুটিতে গেছেন আজিজ সাহেব, আমরা তো কোনো কাগজ দেখেছি এখনো কোন তারিখ থেকে উনি কোন তারিখ পর্যন্ত ছুটিতে গেছেন, আমরা তো শুনলাম। আপনি দেখেছেন কোনো, শাকিল, এনি প্রিন্টেড ম্যাটেরিয়াল? আরো শোনা যাচ্ছে উনি যে কোনো মধ্যে ফিরে আসতে পারেন, ফিরেও আসতে পারে, আর সেটাও শোনা যাচ্ছে, অনেক কথাই শোনা যাচ্ছে। কাজী জাফরুল্লাহ আপনার কাছে আসছি একটু পরে, তার আগে শ্রোতা দর্শক কয়েকজন, আপনি দ্বিতীয়। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন কতগুলি প্রত্যেকটা বাজারে আপনার নোটিশ বোর্ড টাঙিয়ে রেখেছে, যেটা সুবর্ণা আপা বললেন যে আমরা শুধু শুনেই যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল টিভি থেকে, প্রথমে যিনি পদত্যাগ করেননি তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা বাজারে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি, আপনারা তো শুনেছেন, এখন আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দামটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে শুধুমাত্র আলু, পটল, বেগুন লেখাই আছে, কিন্তু ডান পাশে মূল্য তালিকা কিছুই আমরা দেখিনি। তো এভাবে আমরা অনেক কিছু শুনেছি। এখানে একজন বলেছিলেন যে ঐকিক নিয়মের কথা, আমরা নির্বাচন কমিশন বা অতীতে যারা করেছে সবাইকে দেখেছি ওনারা ঐকিক নিয়ম না করে ওনারা বানরের অঙ্কটাই বেশি করেছেন। ওনারা দুই পা উপরে উঠে 3 পা নিচে নেমে গিয়েছেন। তো আমার প্রশ্ন যে এখানে যারা প্যানেলিস্ট আছেন, আমরা শুনেছি সিন্ডিকেটের কথা, বারবারই শুনেছি, নতুন জেনারেশন উনিও বলেছেন সিন্ডিকেট আছে, সব ফোর্স দিয়েও আমরা সিন্ডিকেট ধরতে পারিনি। তো ভবিষ্যতে যারা আসবেন দুই দল থেকে আমরা কি প্রতিশ্রুতি আশা করতে পারি যে ওনারা সত্যি সত্যি আসলে কি সিন্ডিকেট আছে, তার মধ্যে অন্য কোনো রহস্য আছে? আমাদেরকে পাবলিক অন্তত এই ব্যাপারটা কনফার্ম করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। দ্বিতীয় সারি আপনি। হ্যাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী যে বলেছেন মিডিয়ার সৃষ্টি দাম বাড়ানোর ব্যাপারটা, কিন্তু যখন আমরা দোকানে যে বলি যে পেপারে অমুক জিনিসের দাম এত লেখা আছে, আপনারা কেন এত বেশি চাচ্ছেন, তখন দোকানদাররা বলে তাহলে আপনারা পেপারের কাছ থেকেই কিনেন, আমাদের কাছে এসেছেন কেন? তাহলে মিডিয়ার কোনো ভূমিকা নেই, এটাই বলতে চাচ্ছি। কাজী জাফরুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রীর কথা শুনে নিশ্চয়ই সবাই মনে করছেন হয়তো চোরেরে কয় চুরি করো আর পুলিশে কয় ধরো ধরো। মিডিয়ার উপরে এই দোষ চাপালে কোনো লাভ আছে? অবশ্যই সিন্ডিকেট করেই জিনিসপত্রের দাম বেড়েছে এবং এই সিন্ডিকেটের জন্য দায়ী হলো হাওয়া ভবন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং এই নির্বাচনের পরে যখন নতুন সরকার হবে তখন এটা প্রমাণ হবে যে এই সব সিন্ডিকেটে কারা জড়িত, কারা বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে। কারণ চিনির দাম 70 টাকা 80 টাকা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আজকেও যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে দাম আছে আর ডলারের যে এখন যে দাম আছে, তাতে চিনি 30 থেকে 32 টাকার ভিতরে বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে আমদানি করে আনা হয়। অতএব এটা খুব সহজ। একটা উদাহরণ দিলাম চিনি, এইভাবে প্রত্যেকটা জিনিসের দামই কমানো সম্ভব। সিন্ডিকেটের আয়ত্তনের বাইরে আমাদের নিয়ে আসতে হবে। যারা জেনুইন ব্যবসায়ী তাদের সুযোগ দিতে হবে ব্যবসা করার জন্য, তাহলে পর জিনিসপত্রের দাম কমে যাবে। কোনো আমাদের মিডিয়াকে প্রয়োজন হবে না দাম কমাতে। এম কে আনোয়ার, এই যে সিন্ডিকেটের কথা বলা হয় এটা আসলে কি? হ্যাঁ, এই সম্পর্কে সিন্ডিকেটের কথা সব জায়গায় বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ একটা সিন্ডিকেট কেউ ধরে দিতে পারেন নাই। আপনাদের সরকার একসময় বলেছিল, আমরা দেখেছি যে এগুলো এদেরকে চিহ্নিত করা গেছে। আমি তার দায়িত্বে ছিলাম না, কাজে আমার পক্ষে তার জবাব দেওয়া সম্ভব হবে না। তবে যারা বলছেন যে তাদের কাছে প্রমাণ আছে, একটু আগে বললেন হাওয়া ভবনের কথা, তারা কিন্তু এই বলেই যাচ্ছেন, কিন্তু কোনো একটি প্রমাণ তারা কোনো জায়গায় উত্থাপন করেন নাই। ধন্যবাদ। আমি বলবো এটা করা উচিত। আমরা পরের প্রশ্নে যাই। মোহাম্মদ রাহাত আজিম, গাজীপুর, ঢাকা থেকে। দুটো রাজনৈতিক দলই বারবার বলতেছেন আমরা জনগণের জন্য সবকিছু করছি। আমি জনগণ বলতে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন? যারা 100 টাকা নিয়ে মিছিলে যাচ্ছে তাদেরকে, না যারা অল্প আয়ে যারা জীবন নির্বাহ করছে এবং দেশকে নিয়ে চিন্তা করছে? আপনারা কাইন্ডলি একটু বলবেন। ধন্যবাদ। এই জনগণ কারা? কাজী জাফরুল্লাহ। জনগণ আপনারা সকলেই। সারা বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। হয়তো ব্যক্তিগতভাবে কিছু রাজনৈতিক দলের সঙ্গে যারা আছেন জড়িত তাদের বিরুদ্ধে কিছু বলার থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে রাজনৈতিক দলদের বিপক্ষে
এ কথা বলাটা কি সঠিক হচ্ছে কিনা আপনাদের বিবেচনা করতে হবে। কারণ যারা রাজনীতি করে সকলেই কি আপনি মনে করেন যে কিছুর পাওয়ার আশাতেই করে? তাহলে তো উত্তর আপনাদের কাছ থেকে এসে যাচ্ছে। সুবর্ণা মোস্তফা। যিনি প্রশ্ন করলেন, আমি ওনার প্রশ্নটাই উত্তর বা প্রশ্ন আকারে করি। সেটা হলো যে আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস যখন নোবেল পুরস্কার পেলেন, তখন আমরা স্বতঃস্ফূর্ত জনগণকে দেখেছি রাস্তায় আনন্দ করতে সারা দেশে। যিনি প্রশ্ন করেছেন, আই গেস উনি বলছেন যে এটা আমাদের ধারণা, এটা আমারও ধারণা যে আপনাদের বড় দুই দল বা তৃতীয় যে কোনো দলের মিছিলে যে মানুষজন আসে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে যদি 20% আসে, 80% আসে কিছুটা বাধ্য হয়ে, এবং ডেফিনেটলি ওই যে 100 টাকা বা তার বেশি, আমার নিজের ধারণা। প্রফেসর ইউনূসের আনন্দে যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, বা যদি আমরা হরতালের কথাও বলি, আমরা যখন সাংবাদিক মানিক সাহা হত্যা হয়ে যাওয়ার পরে, উনি নিহত হওয়ার পর খুলনায় যে হরতাল দেখেছি, আমি মনে করি সেটা স্বতঃস্ফূর্ত হরতাল। আমার না অবরুদ্ধ কথাটা শুনলে কিরকম মনে কি আমাদের সিজ, আমাদের অ্যাটাক, আমার রাইটস, আমার অধিকার খর্ব করা হচ্ছে মনে হয় আমার। আমি জানি যে প্রয়োজন হয়, অনেক সময় অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়, কিন্তু তখন মনে হয় কি যে তাহলে জনগণের কি হচ্ছে? সাধারণ জনগণ তোর ডে লেবার্স যারা দৈনিক খেটে খেয়ে যাচ্ছে জিম্মি অবস্থায়। আমি বুঝি যে অনেক সময় অনেক ধরনের পদক্ষেপ হয়তো নিতে হয়, কিন্তু এই ধরনের পদক্ষেপ আসলেই আলটিমেটলি আপামর জনসাধারণকে কতটা সাহায্য করে, এ ব্যাপারে আমার রিজার্ভেশনস আছে, আমার সন্দেহ আছে। শ্রোতা দর্শক, আন্দোলনের সাথে আসলে জনগণ কতটা? আপনি পেছনে। আমি মনে করি যে আন্দোলনের সঙ্গে যে ওই 100 টাকা দিয়ে কোনো লোককে নিয়ে এসে আন্দোলন করে, আর পল্টন মাদালে 1 লাখ লোক হলো আমার সারা দেশ আমার সঙ্গে আছে, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি? আমরা সাধারণত অবরোধ যেমন শুনেছিলাম, ট্রয়ের অবরোধ, অথবা যে মানে এক পক্ষ যখন আরেকটা পক্ষকে অবরোধ করে, তার মানে দুইজন শত্রু পক্ষ, এবং সেটা নিজের দেশকে অবরোধ করে যতই আমি আওয়ামী লীগের সাপোর্টার হই, কিংবা বিরোধী দলের সাপোর্টার হই, কিংবা বিএনপির সাপোর্টার না হই, এরকম করে নিজের দেশকে অবরোধ করে আমি যে উদ্দেশ্য, যেটা কি বলে সংস্কার, ইলেকশন কমিশন সংস্কার, এইটা করা কি কতটুকু ইম্পর্টেন্ট? ইলেকশন কমিশন সংস্কার করলেই কি আর না করলেই কি? অ্যাকচুয়ালি তো আমরা জানি যে কারা এমপি হয়ে আসবে, একজন অথবা একজন, খুব একটা বেশি ভালো চয়েস নাই। সাধারণ জনগণের আসলে এই সব অবরোধে প্রাপ্তি কিছুই থাকে না, কিন্তু আমরা দেখি যে সবাই সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্যই আন্দোলন করে, কিন্তু আসলে আমাদের প্রাপ্তিটি কতটুকু হয় সেটাই আসলে আমার প্রশ্ন। ধন্যবাদ। হাফিজউদ্দিন খান, খুব সংক্ষেপে বলতে হবে, সময় নেই। অবরোধ তো আমি সবসময় মনে করি অবরোধ কোনো একটা রাজনৈতিক হাতিয়ার হতে পারে না, রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে না, হওয়া উচিত না। ওই যে কথা উনি বললেন, ওটা একমাত্র যে অবরোধ কার সঙ্গে অবরোধ করবো? সারা দেশে মানুষ, দেশটা কি কোনো পার্টিকুলার দলের, কি বিএনপি না আওয়ামী লীগের? পোর্ট বন্ধ করবো, রেলগেট আগুন ধরে ধরে, কি কোনো ব্যক্তি, কোনো পার্টি, রাজনৈতিক দলের তো নয়, দেশের সম্পদ। সুতরাং দেশের সম্পদেরকে, দেশকে অবরোধ করে রাখা কোনো যুক্তি থাকতে পারে না। রাজনৈতিক প্রোগ্রামের জন্য বহু রকম আর পন্থা আছে, সেগুলো করা যেতে পারে। যেমন যদি সাপোজিং এই প্রেজেন্ট যে ক্রাইসিস যেটা চলছে, এই সংস্কার নিয়ে বা চিফ অ্যাডভাইজার নিয়ে যেটা হয়েছিল, ওনারা বলতে পারতেন যেটা ফার্ম ডিসিশন জাফরুল্লাহ সাহেব করতে পারতেন যে আমরা ঠিক আছে এইসব সংস্কার আমরা ইলেকশনে পার্টিসিপেট করবো না, তাহলে ওই শুধু বিএনপি এক ইলেকশন করতে পারতো না এবং সেই ইলেকশন গ্রহণযোগ্য হতো না। না, কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো যে অবরোধ ঠিক ছিল, কিন্তু অবরোধ আজিজ সাহেবের বাসা অবরোধ করে রাখতো, সরকারি পয়েন্টসগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো অবরোধ করে রাখতো। ওয়াই দ্য রোড? হ্যাঁ, বঙ্গবন্ধু অবরোধ করেন বা ইলেকশন কারণ কেউ অসুস্থ হতে পারে, তার হসপিটালে যেতে হতে পারে, একটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে, কারো ফ্লাইট থাকতে পারে, তার বিদেশি চাকরি থাকতে পারে। দেখতে পারিনি। ধন্যবাদ। এম কে আনোয়ার, খুব সংক্ষেপে, এই জনগণ কারা? আসলে প্রথম প্রশ্ন থেকে উত্তরগুলি অনেক দূরে চলে গেছে। জনগণ কারা? জনগণ এদেশের প্রতিটি মানুষ, এবং এই আপনার 1 লাখ লোক বা 2 লাখ লোক জড়ো করে যে দাবি করা যে সারা দেশের লোক, 20 কোটি লোক আমাদের সাথে আছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য, এর কোনো সার্থকতা নাই। একটা রাজনৈতিক দলের শেষ পরীক্ষা হচ্ছে ভোট কেন্দ্রে। আমার বিশ্বাস আমাদের তিনটি নির্বাচন আমরা করেছি, এবং মোটামুটি নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে নির্বাচনগুলি। এখন জনগণকে মূল্যায়ন করতে হচ্ছে, জনগণকে বাদ দিয়া কোনো দল জনগণের কথা না বলে কোনো দলই রাজনীতি থাকতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ।
বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে খুলনায়। অবশ্য পরিস্থিতি যদি অনুকূল থাকে, অংশগ্রহণ করতে চাইলে ঢাকায় টেলিফোন করুন। ঢাকার টেলিফোন নম্বর 86516596। ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে আজকের শ্রোতা দর্শককে ধন্যবাদ আজকের প্যানেলকে, এবং একই সাথে চ্যানেল আই এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানে বিদায় চাইছি। শুভরাত্রি। শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের এই পর্বটি আসলে আয়োজনের কথা ছিল খুলনায়, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে আমরা ঢাকায় স্থানান্তর করতে বাধ্য হয়েছি। তবে আশা করছি আগামী সপ্তাহে আমরা খুলনায় যেতে পারবো, অবশ্য সব কিছু যদি ঠিকঠাক থাকে। যাই হোক, আজকের প্যানেলে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান MK আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের এই পর্বটি আসলে আয়োজনের কথা ছিল খুলনায়, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে আমরা ঢাকায় স্থানান্তর করতে বাধ্য হয়েছি। তবে আশা করছি আগামী সপ্তাহে আমরা খুলনায় যেতে পারবো, অবশ্য সব কিছু যদি ঠিকঠাক থাকে। যাই হোক, আজকের প্যানেলে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান MK আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, হাফিজ উদ্দিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক মহা হিসাব নিরীক্ষক তিনি, এবং অভিনয় জগতের অত্যন্ত সুপরিচিত নাম সুবর্ণা মোস্তফা। সম্মেলন কেন্দ্রে আপনারা যারা উপস্থিত শ্রোতা দর্শক, তাদের প্রশ্নের উত্তর দেবেন আজকের প্যানেল, এবং শ্রোতা দর্শক আপনাদেরও বিভিন্ন বিষয়ে মন্তব্য করার সুযোগ থাকবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। মিরপুর ঢাকা থেকে রাজিয়া বেগম। প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টার যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কতটুকু কাঙ্ক্ষিত? MK আনোয়ার। প্রধান উপদেষ্টার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নাই। তবে এটা মোটেই কাম্য নয়, দূরত্ব সৃষ্টি হওয়া মোটেই কাম্য নয়। তারা একই উদ্দেশ্যে কাজ করছেন। তাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সরকারের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়া, নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত না নেওয়া, এবং তাদের সবচেয়ে উল্লেখযোগ্য দায়িত্ব হচ্ছে যে নির্বাচন কমিশনকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। এই পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়ে থাকে সেটা হতেই পারে, কিন্তু এই নিয়ে কোনো একটা পাবলিক ইস্যু হওয়াটা মোটেই কাঙ্ক্ষিত হবে বলে আমি মনে করি না। এটা সরকারের কার্যক্ষমতার উপরে বিরূপ প্রভাব বিস্তার করবে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, MK আনোয়ার বলছেন যে তিনি বিশ্বাস করছেন না বা তার কাছে তো তেমন কোনো তথ্য নেই যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় দূরত্ব সৃষ্টি হয়েছে? কারা মনে করছেন? কারা মনে করছেন দূরত্ব সৃষ্টি হয়েছে? হাত তুলবেন একটু।
50%, 60%? কারা মনে করছেন যে দূরত্ব সৃষ্টি হয়নি? হাত তুলবেন। কত? 15%? 20%? যাই হোক, হাফিজউদ্দিন খান, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় অবশ্যই দূরত্ব সৃষ্টি হয়েছে, অন্তপক্ষে খবর কাগজ এবং মিডিয়া থেকে বা পার্সোনাল লেভেলেও আমাদের যেটুকু আমি জানতে পেরেছি ব্যক্তিগতভাবে, এবং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার মানেই হলো প্রধান উপদেষ্টা এবং বাকি 10 জন সব একত্রে কাজ করবেন, একভাবে কাজ করবেন। কোনো ডিসিশন নেওয়ার দরকার হলে সিদ্ধান্ত একসঙ্গে নেবেন, সেপারেটলি প্রধান উপদেষ্টা কোনো ডিসিশন নেবেন না, নেওয়ার কথা না, কনস্টিটিউশন সেটা বলে না। সুতরাং যদি দূরত্ব অবশ্যই সৃষ্টি হয়েছে আমাদের মনে হয়, কারণ একটা জিনিস হলো গত বৃহস্পতিদিন 4-5 উপদেষ্টা অফিসে যাননি, এটা তো কাকতালীয় ঘটনা হতে পারে না, এটা নিশ্চয়ই এর পিছনে কোনো সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। এম কে আনোয়ার, এই যে 5 জন উপদেষ্টা একসাথে অফিসে যাননি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? হাফিজউদ্দিন সাহেব যে কথাটি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টা, এই কথাটি সত্য, কিন্তু তাদের সকল কাজ তাদের সকলের মতামত নিয়ে তাদের সিদ্ধান্তের ভিত্তিতে করতে হবে, এই কথাটি সংবিধান সম্মত নয়। প্রধান উপদেষ্টার কতগুলো দায়িত্ব আছে, সেগুলোর ব্যাপারে তিনি যদি প্রয়োজন মনে করেন এক বা একাধিক উপদেষ্টার সাথে আলোচনা করতে পারেন, কিন্তু সাংবিধানিকভাবে তার সেই ক্ষমতা কোনোভাবেই উপদেষ্টাদের মতামতের গ্রহণের জন্য বাধ্যবাধকতা নাই। ধন্যবাদ। সুবর্ণা মুস্তফা এবং কাজী জাফরুল্লাহ, আপনাদের কাছে আসছি। তার আগে 2-1 শ্রোতা দর্শক, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? 1, 2, 3, 4 নম্বর সারি, আপনি। তত্ত্বাবধায়ক সরকার আজকে 26 দিনের ক্ষমতা নিল, এভাবে যদি এখনো তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে, তাহলে এই অল্প সময়ের ভিতরে তারা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে আপনাদের কি মনে হয়? দ্বিতীয় সারি, আপনি। আমার মনে হয়েছে যে বিভেদ সৃষ্টি হয়েছে এবং পর্দার আড়াল থেকে বাংলাদেশ শাসন করা হচ্ছে কিনা সেটাই আমার প্রশ্ন রয়ে গেল। কারণ গত 23শে নভেম্বর বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে সম্বোধন করলেন, তাহলে আমরা এখন কি বুঝতে পারি এ ব্যাপারে? ধন্যবাদ। সুবর্ণা মুস্তফা। প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টার যে অবশ্যই একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে আমার ধারণা কারো মনেই কোনো সংশয় নেই, আপনাদের মনেও কোনো সংশয় নেই। এই দূরত্বটা কখনোই কাম্য না। দূরত্ব কেন হয়েছে সেটা ওনাদেরকেই খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যার সমাধান ওনাদেরকেই করতে হবে। আমরা দেশের জনগণ চাচ্ছি, উনি বললেন যে 26 দিন পার হয়ে গেছে, একজন সিইসি থাকবেন কি থাকবেন না সেই বিতর্ক নিয়ে। ইলেকশনের কাজ কিছুই হয়নি, ভোটার তালিকা ঠিক করা হয়নি, এবং এদের দূরত্ব যদি না কমে তাহলে সামনের সময় আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানুষ, যারা পলিটিশিয়ানস না, সেক্রেটারিজ না, এক্স মিনিস্টার্স না, প্রেসিডিয়াম সদস্য না, আমাদের জন্য খুব খারাপ। কাজী জাফরুল্লাহ। আপনারা অনেক আরাম। অবশ্যই এটা সত্যি যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা এবং অন্য 10 জন যারা উপদেষ্টা আছেন তাদের ভিতরে অবশ্যই দিনের পর দিন আমার মনে হয় ডিফারেন্স বেড়ে যাচ্ছে। সবচেয়ে প্রথমেই আমরা এর প্রমাণ পেলাম যখন কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে নিয়োগ করার জন্য এক অর্ডার দিলেন, এবং সেই দিনই উপদেষ্টাদের সঙ্গে তার বৈঠক ছিল, কিন্তু কোনো উপদেষ্টা 10 জনের ভিতরে একজনকেও তিনি এই বিষয়ে জানান নাই। এবং পরে যে স্বরাষ্ট্র সচিব তাকে ডাকা হয়েছিল, তখন সে বাই এক্সপ্রেস করলেন যে সেনাবাহিনীকে নিয়োগ করার জন্য ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের একটা পোর্টের জন্য শুধু একটা অর্ডার, পোর্ট সহ একটা অর্ডার তারা দিয়েছেন। এবং আমাদের জানা মতে যারা 10 জন উপদেষ্টা প্রত্যেকেই তাদের এই বিষয়ে তাদের যে রিজার্ভেশন তারা এক্সপ্রেস করেছেন, এবং এরপরের থেকে আমরা দেখছি যে একের পর এক প্রত্যেকটি যে সিদ্ধান্ত মহামান্য রাষ্ট্রপতি, যিনি এখন 2-in-1 পজিশনে আছেন, একদিকে তিনি রাষ্ট্রপতি আর একদিকে তিনি ডিফেক্টো প্রাইম মিনিস্টার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে, আমার মনে হচ্ছে যে সব বিষয় তিনি উপদেষ্টাদের থেকে
এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। অতএব এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের লঙ্ঘন করা হচ্ছে। কারণ সংবিধানের 58 অনুচ্ছেদ 2-তে স্পষ্ট বলা আছে, যা একটু পূর্বেই বলা হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার কনসিস্টস অফ চিফ অ্যাডভাইজার অ্যান্ড 10 অ্যাডভাইজার্স। এমকানোয়ার, আপনি কিছু বলবেন এ ব্যাপারে? এই ব্যাপারে প্রথমত যে বিষয়টি অবতারণা করা হয়েছে যে রাষ্ট্রপতি বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে সেনাবাহিনী নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন, আসলে সেনাবাহিনী নিয়োগের জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীকেও দেওয়া হয়নি, দেওয়া হয়েছে জেলা পর্যায়ের যে সেনাবাহিনী যদি কোনো সময় নিয়োগ করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে, সেই ম্যাজিস্ট্রেট তৈরি রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই সিদ্ধান্তটি আপনার উপদেষ্টা পরিষদের আওতাভুক্ত নয়। এই সিদ্ধান্তটি এককভাবে প্রধান উপদেষ্টা নিতে পারেন অ্যাকর্ডিং টু রুলস অফ বিজনেস। এবং রুলস অফ বিজনেসের যে বইটা আছে তার মধ্যে সেনাবাহিনী নিয়োগ করার জন্য মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত লাগবে এমন কোনো কথা নেই। যেখানে একটা কথা আছে যে ইম্পর্ট্যান্ট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস। ইম্পর্টেন্ট ডিসিশন একটা নেওয়া হলো, পরের দিনই ওটা উইথড্র হয়ে গেল, এটা একটু কনফিউজিং। আমি শেষ করে নিতে পারলে সুবিধা হতো, কথা বলতে অত হবে না। তো তারপরে এইটা নিয়েই একজন অ্যাডভাইজার বললেন যে এটা আপনার রুলস অফ বিজনেসের পরিপন্থী হয়েছে। এই তথ্যটি যথাযথ নয়। উঠিয়ে নিলেন কেন উনি? হ্যাঁ, এবং সেটা আসলে আমি যে কথা প্রথমেই বলেছি, সেনাবাহিনী নিয়োগ করা হয় নাই, এটা শুধুমাত্র একটা সতর্ক করা হয়েছিল। এবং যখন দেখলো যে এটা নিয়ে একটা বড় রকমের মতভেদ সৃষ্টি হতে যাচ্ছে এবং রুলসের যে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে সেটা আমি মনে করি ঠিক করা হয় নাই, তখন এটাকে একটা ভালোই করা হয়েছে উইথড্র করে নিয়ে, যে একটা বিতর্ক অনেক সৃষ্টি করা আছে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মোহাম্মদ মাসুদুল আলম, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানিকনগর, ঢাকা। কথিত ভুল বা ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে 90 দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নির্বাচন করাটা কতটা সম্ভব হবে? হাফিজউদ্দিন খান। ভুল ভ্রান্তি থাকলে তো অবশ্যই সমস্যা হবে, কারণ এখন পর্যন্ত যে ভুল সম্পর্কে যেটা বলা হয়েছে বা আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি যে ভোটার তালিকায় ভুল আছে, সেটা সংশোধন করার সময়টা এখন খুবই কম হয়ে গেছে। আজকেও আমি কয়েকজনের সাথে কথা বলেছি। তারপর এই মুহূর্তে যদি চেষ্টা করা হয় এই ভুল সংশোধনের জন্য যে প্রেসক্রাইব করা আছে ভোটার লিস্ট সম্পর্কে আইন কানুন যেটা আছে, বিধিবিধান আছে, তাকে ফলো করে করতে গেলে কমপক্ষে 2-3 সপ্তাহ সময় লাগবে। তাহলে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে 10ই ডিসেম্বরের আগে করা সম্ভব হবে না। 10ই ডিসেম্বর ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করার পরে তারপরে একটু সময় কম হয়ে যাবে। এবং যেটা একটা বড় ত্রুটি আমরা মনে করি সেটা হলো যে ভোটার লিস্ট আগে ড্রাফট পাবলিশ করা দরকার, এবং এর আইনের বিধানও তাই, কিন্তু এবার সেটা করা হয়নি। একবার ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করার চেষ্টা করছে এবং তা এখন বের হয় নাই, এখনও ছাপা হয়ে বের হয়ে আসে নাই। সুতরাং কবে আসবে, তারপরে কার ভুল ত্রুটি থাকলে কবে সংশোধন করা হবে, তারপর ইলেকশন অন্যান্য প্রস্তুতি হবে, এটা তো বড় একটা প্রশ্ন রয়ে গেছে। এবং শেষ পর্যন্ত ইলেকশন এই বাকি সময়ের মধ্যে করা যাবে কি না, এবার আমি যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ। কাজী জাফরুল্লাহ। আমি মনে করি যে যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে এখনো যে সময় আছে 15 দিনের ভিতরে এই ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব, এবং 90 দিনের ভেতরে আপনার নির্বাচন করা সম্ভব হবে। যদি 15 দিনের ভিতরে যদি ভোটার তালিকা সঠিক করা হয়, আর ভোটার তালিকা সঠিক না করে নির্বাচনের তফসিল ঘোষণার কোনো প্রশ্নই ওঠে না, এটাও কিন্তু আমাদের সংবিধান লঙ্ঘন হবে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য রয়েছে? আপনি সামনে সারি। আমরা ছোট সময় অঙ্ক করতাম ঐকিক নিয়মে, একটি পুকুর খনন করতে 10 জন লোকের 5 দিন সময় লাগে, কিন্তু ওই পুকুরটি যদি আমি 20 জন লোক বা 30 জন লোক দেই, 1 দিনও লাগবে না। এই নিয়মে অঙ্ক করতাম। এখন আমাদের যদি সদ ইচ্ছা থাকে, যদি প্রবল ইচ্ছা থাকে, অবশ্যই সম্ভব তফসিল ঘোষণার আগে, কিন্তু আমাদের সদ ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। মূলত এটাই হচ্ছে আমার কোশ্চেন। আমরা কি আসলে দেখতে পাচ্ছি? মনে হয় না। নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছি না, উপদেষ্টাদের মধ্যে ওই রকম কোনো দেখতে পাচ্ছি না। সত্যি কথা। আর কেউ? এরকম প্রবল ইচ্ছা থাকতে হবে। পেছনে পেছনে আপনি আপনি হ্যাঁ আপনি। বিগত যে নির্বাচন কমিশনার গেছেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, বর্তমান যে আবার যে সিএসি যে
আপনার উনি হলো 3 মাসের জন্য। এখন ওনার যে অবস্থাটা আমরা দেখছি, গতকালকে আমরা টিভিতে দেখছি যে উনি অপারেশন ক্লিন হার্টের সময় ওনার বাসা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ কিভাবে বিশ্বাস করতে পারি আগামী নির্বাচন আমাদের জন্য সুফল বই আনবে? ধন্যবাদ। ভোটার তালিকা সুবর্ণা মুস্তফা। ব্যাপারটা হচ্ছে যে উনি এখন যে বর্তমান অ্যাক্টিং সিইসি, আমি জানি না অ্যাক্টিং সিইসির কোনো নিয়ম আছে কিনা বাংলাদেশে, প্রভিশন আছে কিনা। এনিওয়ে, উনি এসে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। উনি বলেছেন যে ভোটার তালিকায় কোথায় ভুল আছে দেখায় দেন, নাম কেটে দিব। কোথায় ভুল নাম আছে বলেন, নাম কেটে। আরে ভোটার তালিকার ভুল নাম ঠিক করার দায়িত্ব আমাদের নাকি? ইলেকশন কমিশনের কাজ। ইউ গো হেড অ্যান্ড ডু ইট। তুমি চাকরি করছো, ওটা তোমার বেতন, তুমি বেতন দিচ্ছ, ইউ বিং পেইড ফর দিস। কোথায় ভুল আছে আমি দেখাই দিলে হোয়াট আর ইউ ডুইং দেয়ার? কোনো অর্থহীন। আমার কাছে পুরাটাই খুব ফার্স মনে হচ্ছে একটা। ধন্যবাদ। এম কে আনোয়ার। এই ভোটার তালিকার বিষয়টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের জন্য একটা মোটামুটি কারেক্ট ভোটার তালিকার প্রয়োজন, এটা অনস্বীকার্য। এখন এই ভোটার তালিকা এদেশে 8টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 73 থেকে আরম্ভ করে। এই 8টি সাধারণ নির্বাচনে যেভাবে যে পদ্ধতিতে যে আইনে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, এইবারও নির্বাচন কমিশন ঠিক একই পদ্ধতি, একই আইন, একইভাবে ভোটার তালিকা তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে নাম কালেক্ট করা হবে এবং প্রত্যেকের বাড়িতে যাবে, গিয়ে সেখান থেকে নাম কালেক্ট করে এনে ভোটার তালিকা তৈরি করা হবে। এর মধ্যে হাইকোর্টে একটা মামলা হয়ে গেল। এই মামলা হওয়ার ফলে হাইকোর্ট থেকে কিছু ডিরেকশন দেওয়া হলো, যদিও এখানে রুল ইস্যু করা হয় নাই, জাজমেন্টও দেওয়া হয়নি, কিন্তু কয়েকটা ডিরেকশন দেওয়া হলো এবং সেই ডিরেকশনগুলো মোটামুটি অ্যাপিলেট ডিভিশনও আপহোল্ড করলো। সেই ডিরেকশন হচ্ছে পুরানো ভোটার তালিকাকে, 2000 সালের ভোটার তালিকাকে ঠিক রেখে এটাকে আপডেট করতে হবে বা সংশোধন করতে হবে বা সংযোজন করতে হবে। এই রুল অনুসারে নির্বাচন কমিশনের কারো বাড়ি বাড়ি যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই রুল অনুসারে যদি কেউ এসে একটা ফর্ম আছে, 7 নম্বর ফর্ম আর 9 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম ভরে যদি কেউ দিয়ে যায় যে আমার যোগ্যতা হয়েছে ভোটার হওয়ার, তাকে অন্তর্ভুক্ত করা যাবে। কেউ যদি বলে যে এই লোকগুলোর যোগ্যতা হারিয়েছে, এক বা একাধিক লোক, সেগুলিকে তারা সংশোধন করতে পারবে না। আমি স্বীকার করি ভোটার তালিকায় ভোট থাকতে পারে, কিন্তু এর সাথে সাথে এটাও বলতে হবে যে লেট আস সি, আপনার 2000 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, 2001 সালের যে নির্বাচন যেই ভোটার তালিকার ভিত্তিতে হয়েছে, সেই ভোটার তালিকায় 96-এর ভোটার তালিকার থেকে শতকরা 32% ভোটার বৃদ্ধি পেয়েছিল, 32%, 32%। আর এইবার যে ভোটার তালিকা করা হয়েছে 2001 সালের থেকে 2006 সাল পর্যন্ত, এতে 24%, 24% ভোটার বৃদ্ধি পেয়েছে। এখন যে বলা হচ্ছে, একটা তথ্য বলা হয়েছে যে প্রায় 13 মিলিয়ন, 1,30,00,000 ভুয়া ভোটার আছে। আসলে সত্যিকারভাবে নির্বাচন কমিশন যে নতুন পদ্ধতিতে মাত্র 1,70,00,000 ভোটারকে অন্তর্ভুক্ত করেছে, বাকি যা আছে সব 2000 সালের ভোটার তালিকার ভোটার। কাজে 1,70,00,000-র মধ্যে যদি বলা হয় যে না 1,30,00,000 ভুয়া ভোটার, এটা বোধহয় এটা বিশ্বাসযোগ্য হবে না। তবে এটা যদি হালনাগাদ করার ব্যবস্থা নেওয়া হয়, আপনার দল সে প্রসঙ্গে কি বলবে? আমরা সব সময় সমর্থন করব। এটা হালনাগাদ এভরিডে আপনি করতে পারছেন, কিন্তু সমস্যা হচ্ছে হালনাগাদ করতে হলে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সুযোগ নাই। এখন কাউকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলকে বা কোনো নেতাকে, চেয়ারম্যানকে, মেম্বারকে বা সিভিল সোসাইটি, যে তারা যদি এই ফর্মগুলো কালেক্ট করে নির্বাচন কমিশনের কাছে দিয়ে দেয়, দেখো তোমাদের এই লোকগুলো ভোটার হতে পারে নাই, তাদেরকে অন্তর্ভুক্ত করো, এই লোকগুলো ভুয়া ভোটার হয়েছে, তাদেরকে বাদ দাও। যদি এমন কোনো পরিস্থিতি হয় যে না নির্বাচন কমিশন অ্যাক্ট করছে না, তখন আপনাদের একটা অভিযোগ। ধন্যবাদ। সুবর্ণা মুস্তফা, আপনার কি মনে হয় এভাবে সম্ভব? উনি যেটা বললেন, যে ফর্ম দিয়ে একটা ফর্ম থাকবে, গিয়ে সবাই ফিল আপ করবে, না এত কষ্ট করতে পারবে না জনগণ। সম্ভব। এটাই সুপ্রিম কোর্টের অর্ডার, এটাই সুপ্রিম কোর্টের, আই ওয়ান্ট টু রিপিট, কারণ অনেক সময় নষ্ট হচ্ছে। স্যার, এবার আমি একটু বলি, রুল 23 এন্ড সাব রুল, এই ইলেকশনের ভোটার তৈরি করা নিয়ে উনি বলতে যাচ্ছিলেন যে কোর্টের অর্ডার এবং প্রাক্তন যে সিইসি, অসুস্থ সিইসি কোট আনকোট, না ছুটিতে আছেন সিইসি, তো উনি অনেক সময় নষ্ট করেছেন, উনি জেদ ধরে বসেছিলেন, উনি হি ডিড নট প্রসিড, তাই না? তো এটা তো ওনার অনেক দিনের অভ্যাস এবং সাফার করেছি আমরা, তো আর সাফার করব কেন?
ইলেকশন কমিশন ধন্যবাদ, একটা ধন্যবাদ। অভিনয়ের পাশাপাশি অনেক খবর রাখছেন রাজু। বাধ্য হয়ে অভিনয় করতে পারছি না তো 1.5 মাস ধরে ঘরে বসা। পরের প্রশ্ন অর্ণব চৌধুরী, মিরপুর, ঢাকা থেকে। অর্ণব চৌধুরী, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে নির্বাচন কমিশন সংস্কার করেছে তাতে কি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? কাজী জাফরুল্লাহ। না, কোনো মতেই আমরা পারি না। কেন, মানে কেন? কারণ আমাদের দাবি ছিল যে নির্বাচন কমিশনের সংস্কার, বিএনপি জামাত জোট সরকার সেটাকে সংস্কারের জায়গায় নিয়ে আসছে একটা পার্সোনালিটির যুদ্ধের ভিতরে, যে এইদিকে হাসান, হাই হাসান, হাই হাসান, আজিজ। আমরা তো হাই হাসান আর আজিজ করতে চাই নাই, আমরা চাচ্ছিলাম নির্বাচন কমিশনের আপনারাও তো বারবার সেটাই আমরা বলছেন, চাচ্ছি আপনি তো তত্ত্বাবধায়ক সরকারের আপনারাও তো সংস্কার। ব্যক্তিকে টার্গেট না, আমাদের বাধ্য করা হচ্ছে, কারণ নির্বাচন কমিশনের সংস্কার যদি আজিজ সাহেব সেই হাইকোর্টের ডিরেক্টিভের সাথে যে যদি আবার সুপ্রিম কোর্টে সেই 16ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে আরও 2 জন নির্বাচন কমিশনার জাকারিয়া আর জাস্টিস মাহফুজ সাহেবকে নিয়ে যদি তিনি আবার অ্যাপিল না করতেন, তাহলে পর সেই সময় তো একটা সমাধান হয়ে যেত। অতএব আমরা চাই যে সত্যিকারের অর্থে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন যাতে বাংলাদেশে হয়। আর তার প্রথম প্রয়োজন হলো গিয়ে একটা সঠিক ভোটার তালিকা। সঠিক ভোটার তালিকায় যদি না থাকে তাহলে কিসের নির্বাচন? তাহলে সঠিক ভোটার তালিকা যদি হয় আপনাদের কথা মতো, এবং মাহফুজুর রহমান যদি অ্যাক্টিং সিসি থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই আপনাদের জন্য? না, আমরা তো সে কথা তো আমি কখনো বলি নাই। আমি বলেছি যে আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম যে তাহলে ব্যক্তি মাহফুজুর রহমান কোনো ব্যাপার নয় আওয়ামী লীগের কাছে। এখানে এক্স্যাক্টলি আমাদের কাছে পার্সোনালিটি ইজ নট দি ম্যাটার, ইস্যুস আর দি ম্যাটার। আমরা ইস্যু নিয়ে যুদ্ধ করছি। এম কে আনোয়ার, এই কথাটি তো একটা অত্যন্ত জটিল ব্যাপার, এটা অফ ডিসকাসড ম্যাটার। বাংলাদেশে সবাই জানে ব্যাপারটা কি চেয়েছেন। প্রথমে ওনারা ফেব্রুয়ারি মাসের আমার যতখানি মনে পড়ে 12 তারিখে সংসদে একটা দাবিনামা পেশ করলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, এবং সেই 51 দাবির প্রথম দাবিটি ছিল যে আপনার KM হাসানকে সরাতে হবে, তাকে রাখা যাবে না। যখন নাকি KM হাসান সরে গেলেন, তখন কিন্তু ওই 51 দফার 50 দফা নিয়ে আর কোনো দাবি নাই, আবার নতুন করে একটা 11 দফা দেওয়া হলো। এই 11 দফার প্রথম দফা হচ্ছে যে আজিজ সাহেবকে চলে যেতে হবে। তারপর আজিজ সাহেব যদি চলে যায়, এবং আজিজ সাহেব এখন চলে গেছেন, তখন স্বাভাবিকভাবেই এই যে হ্যাঁ, উনি ছুটি নিয়েছেন। এখন আসলে দেখা যাচ্ছে যে এখন কিন্তু আবার 11 দফাতেও নাই, 11 দফার যে বাকি 10 দফা এগুলো তাতেও নাই, এখন নতুন করে দফা সৃষ্টি হচ্ছে। তো আসলে এর তো কোনো শেষ আমি দেখছি না। ধন্যবাদ। দেখছি না। হাফিজউদ্দিন খান, আপনার কাছে আসছি এই প্রশ্নে। শ্রোতা দর্শক, আপনি সামনে। আমি একদিন রিক্সায় যাচ্ছি, তো একটা মিছিল যাচ্ছে, মিছিলে তাদের সে আজিজকে মানি না মানি না। তো জিজ্ঞাসা করলাম, ভাই আজিজকে মানো না কেন? তারাই বলতেছে জানি না জানি না। আমরা যারা নিরীহ জনগণ, আমরা নিরীহ যারা জনগণ আছি, আসলে এই সার্বিক যে কি হচ্ছে, ওনারা দোষ দিচ্ছে ওনাদের, ওনারা দোষ দিচ্ছে ওনাদের। আসলে কি হচ্ছে আমরা নিরীহ জনগণ কিছুই জানি না। এখন এই যদি দেশের অবস্থা হয়, মানে আমরা কিভাবে চলবো? আপনি দ্বিতীয় সারি কোনায়। আমি আসলে এই ওনার কথার সূত্র ধরে একটা কথা বলতে চাচ্ছি যে একটা দেশের অর্থনৈতিক সহ সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো রাজনীতি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজনীতির কারণে আমরা আজকে পিছিয়ে চলে যাচ্ছি। এখন আমার কথা হলো যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সচেতন মানুষকে একটা কথা জানতে চাই, এবং কারণ দর্শানোর নোটিশ জারি করছি আমি। সেটা হলো তথাকথিত রাজনৈতিক কালচারকে কেন ঘৃণা করবেন না? আমার কথা হলো এটা, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক কালচারকে, আমি শুধু কালচারকে ঘৃণা করতে বলছি, আমি রাজনীতিবিদকে না, রাজনীতিকে না, সচেতন মানুষকে কাছে আমার এই প্রশ্নটা। ধন্যবাদ, ধন্যবাদ। প্রশ্নটি ছিল, অর্ণব চৌধুরীর প্রশ্ন ছিল, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে নির্বাচন কমিশন সংস্কার করছে তাতে কি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? হাফিজউদ্দিন খান। এখন সংস্কার যেটুকু করা, সংস্কার মধ্যে কিছুই করা হয় নাই। সংস্কার তো মানে শুধু আজিজ শেখকে ছুটি নিতে বলা হয়েছে এবং উনি ছুটিতে গেছেন, নির্বাচন করে বাকি স্ট্রাকচার এমনি রয়ে গেছে। আর দ্বিতীয়ত এখন যিনি ভারপ্রাপ্ত সিসি হয়েছেন, একটা কথা, কনস্টিটিউশনে কিন্তু কোথাও আমি ভারপ্রাপ্ত দেখিনি, সিসির অ্যাক্টিং কোনো পজিশন দেখিনি কনস্টিটিউশন। এটা একটা সমস্যা, সাংবিধানিক সমস্যা রয়ে গেছে। তারপর যিনি এই ভারপ্রাপ্ত সিসি হয়েছেন, তিনি যে সেলফ স্টাইল, ওনাকে বানায় নিজে নিজেই হয়ে গেছেন। উনি ভোট নিয়ে ওনাদের বাকি সবার সাথে নিয়ে উনি সিনিয়র মোস্টের দাবি করে হয়ে গেছেন। এখন ওনার যে ইন্টারভিউ আমরা যেটুকু খবর দেখেছি, তাতে আমার যে ধারণা হয়েছে, তাতে এই সামনে যে ইলেকশন একটা বড়, এত বড় বৃহৎ কর্মকাণ্ড,
সেইটা করার মতন উনি ওই কমিশনকে নেতৃত্ব দিতে পারবেন কিনা সেভাবে আমার একটু সন্দেহ হচ্ছে। কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? সন্দেহ হচ্ছে ওনার এক্সপিরিয়েন্সের প্রশ্ন আছে এবং ওনার কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে এই একটা কমিশনকে নেতৃত্ব দিয়ে ইলেকশনের মতো এত বড় একটা বড় কাণ্ড করার মতো যোগ্যতা ওনার আছে। উনি হাইকোর্টের বিচারক ছিলেন। হাইকোর্টের বিচারক হতে পারেন, হাইকোর্টের বিচারক হলে উনি অ্যাডমিনিস্ট্রেটর হবেন তো কথা নয়। এবং এটা একটা জিনিস বুঝতে হবে, যদি আমাদের সেটা ট্রেডিশন হয়ে গেছে, ইটস এ ব্যাড ট্রেডিশন, যে সবসময় বিচারপতিকে নিয়ে এসে ইলেকশন কমিশন বানানো হয়। অথচ আপনি দেখেন, ইতিহাস নিয়ে দেখেন, 73 সাল আরম্ভ করে এই পর্যন্ত যারা ব্যুরোক্র্যাট ছিলেন, সিভিল সার্ভেন্ট ছিলেন, তারাই বেটার সিইসি ছিলেন। জজ সাহেবরা তো অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না, এটা বুঝতে হবে। আপনি নিজে আমলা ছিলেন বলে সেটা বলছেন নাকি? আমি নিজে আমলা ছিলাম হিসেবে বলতে পারি না, আমার পাশে আরও আমার চেয়ে বড় অনেক সিনিয়র আমার, তাকে জিজ্ঞেস করেন, আই এম শিওর উনি আমার সঙ্গে এভাবে একমত হবেন অন্তপক্ষে। সুবর্ণা মোস্তফা। সংস্কার বললে আমি ছোটবেলায় ভাবতাম কি যে ইট সিমেন্ট দিয়ে হয় না বাড়িটারি ঘরটার দেওয়াল টেওয়াল ঠিক করা। যাই হোক, সংস্কারে তো কিছু দেখিনি, মিউজিক্যাল চেয়ার দেখলাম, এই চেয়ার থেকে ওই চেয়ারে চলে গেল, এই চেয়ার থেকে ওই চেয়ারে চলে আসলো। আমার প্রশ্ন হচ্ছে, আরও 2জন কমিশনার বোধহয় নিয়োগ হওয়ার কথা, আমি এত ভালো বুঝি না ব্যাপারটা, তো ওনারা কবে নিয়োগ হবেন? ওনারা নিয়োগ না হওয়া পর্যন্ত তো ইলেকশন কমিশনটাই কমপ্লিট না। সো ওই 2জনকে লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যিনি সিইসি, তো আমরা যতদূর জানি পত্রিকা পড়ে এবং টেলিভিশনের মাধ্যমে, যে সিইসি নির্বাচিত হয়েছেন ওনার পিয়ার্স দ্বারা, অন্য 2জন কমিশনার ওনারা বসে ঠিক করেছেন উনি হবেন। তো হোয়াট অ্যাবাউট যে 2জন আসবেন, তারা তো নাও চাইতে পারেন না নাকি সিইসি হিসেবে? তো তাদের কোনো রাইটস নাই। ভেরি ভেরি কনফিউজিং। যেহেতু যেটা আমি বললাম, একটু ইন্টারাপ্ট করি, যে কনস্টিটিউশনে ভারপ্রাপ্ত সিইসির কথা বলা নেই, এখানে সমস্যা রয়ে গেছে। এখন যদি কোনো অর্ডিন্যান্স করে বা এভাবে যদি করাও হয়, তাহলে উনি একটা কথা বলেছেন যে ওনার উপরে উনি কাউকে গ্রহণ করবেন না, কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে উনি মানে এক্সিকিউটিভ, উনি শব্দটা একটু কোট আনকোট এক্সিকিউটিভদের চেয়ে উপরে। রিটায়ার্ড ব্যক্তিদের কোনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের কোনো স্থান নাই, আমার নাই। স্যার নিশ্চয়ই আমি স্বীকার করবেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে, উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, উনি জানেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ওনার সাবজেক্ট ছিল। এখানে যারা রিটায়ার করে, অবসর গ্রহণ করে, তাদের কোনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তাদের কোনো স্থান থাকে না। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। জান্নাতান নাইমা, আমরা পরের প্রশ্নে যাই। অনেক সময় নষ্ট হচ্ছে, অনেক সময়। এটাতে বোধহয় একটু রেসপন্ড খুব করা। সংক্ষেপে। প্রথমত হচ্ছে যে আমরা বোধহয় ব্যক্তির উপরে অনেক বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি। আমাদের ইতিহাসে দেখা যায় যে আবু হেনাকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছিল বিএনপি, কিন্তু তার অধীনে নির্বাচন হলো, সে নির্বাচনে জয়ী হলো আওয়ামী লীগ। বিএনপি করে এম এ সাঈদকে করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, না তৎসরকার, বিএনপি সরকার। আপনার ইয়েকে আপনার বিএনপি সরকার করেছিল আবু হেনাকে। আপনার এই এম এ সাঈদকে প্রধান নির্বাচন কমিশনার করলেন আওয়ামী লীগ। আমরা আপত্তি করেছিলাম সিরিয়াসলি, কিন্তু এই নির্বাচনে জয়ী হলাম আমরা। আমি কথাটা বলছি এই জন্য যে নির্বাচনে ইনফ্লুয়েন্স করার মতো তো প্রধান নির্বাচন কমিশনার কিছুই নাই। দ্বিতীয়ত হচ্ছে তাকে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা আমাদের হাফিজউদ্দিন সাহেব কথাটা বলছেন, কথাটা আইনসম্মত নয়। হ্যাঁ, সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার বলে কিছুই নাই, এটা সত্যি কথা। কিন্তু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার 1972, যেটা রিপ্রেজেন্ট পিপল অর্ডার, তার সেকশন 4-এ একটা প্রভিশন আছে যে কমিশন তার দায়িত্ব, পুরো যে কোনো কাজের দায়িত্ব তাদের প্রধান নির্বাচন কমিশনারকে বা যে কোনো কমিশনারকে তারা দিতে পারবেন। এই আইনের ভলেই তারা সেটা করেছে, এটা কোনো বেআইনি কাজ করে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। জান্নাতান নাইমা, মগবাজার, ঢাকা থেকে। বাংলাদেশের এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কি কখনো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখোমুখি সৌহার্দ্যপূর্ণ অবস্থানে কখনোই কি দেখতে পাবো না? এটা কি সম্ভব আদৌ? কাজী জাফরুল্লাহ, আপনিও যেটা চাচ্ছেন, জনগণও তাই চাচ্ছে, আমরাও তাই চাচ্ছি যে আমাদের ভিতরে একটা সমঝোতা থাকুক, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হয়তো হয়ে ওঠে না। বিভিন্ন কারণ আছে, বলতে গেলে এই সময়তে তো আজকে হবে না। একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাবো যে আমরা বিরোধী দল ছিলাম বিগত 5 বছর। 21শে অগাস্ট, এটা কি কোনো প্রয়োজন ছিল যে বিরোধী দলের নেতা সহ সকল যারা নেতৃত্ব ছিল তাদের গ্রেনেড দিয়ে মেরে ফেলতে হবে? এটা কি আপনারা রাজনীতিতে আশা করেন, গণতন্ত্রে আশা করেন? তাহলে আপনার বুঝতে হবে যে বিষয়টা অনেক গভীর। এবং এই আমার মনে হয় যে এই অল্প 2-1 মিনিটের কথায় আমি ঠিক সঠিক আপনাকে বুঝাতে পারবো না, কিন্তু এটা সত্যি যে আমরাও চাই
ধন্যবাদ। হাফিজউদ্দিন খান। আমার তো আমাদের জীবদ্দশা দেখতে পাবো না মনে হচ্ছে, কারণ হলো যে যেটা জাফরুল্লাহ সাহেব ইঙ্গিত দিলেন যে অত্যন্ত ডিপ রুটেড যে হ্যাট্রেটটা, পরস্পরের প্রতি ঘৃণা বলেন বা যাই বলে বিদ্বেষ, এটা এত গভীরে পতিত যে এতে মুক্তি পেতে গেলে যে ধরনের মনোভাব দরকার, যে চেঞ্জ অফ হার্ট দরকার, এটা চেষ্টা করা। ঠিক আছে, আমি হেসে কথা বলবো ওনার সঙ্গে, উনি কথা বলবো ওনার সঙ্গে, এটা তো হয়নি। যেমন গত এই 21শে নভেম্বর যে কী বলে সশস্ত্র বাহিনী দিবস, দুজনকে দুই নেত্রীকে একই তাঁবুর মধ্যে 1.5 ঘন্টা আটকে রাখা হলো। এটা শুধু এবার না, এর আগে হয়েছে। আমি নিজে প্রত্যক্ষ করেছি। এখন তো আমি ফাংশনে যাই না, আগে যখন যেতাম আগেরবারও একই ঘটনা হয়েছে, ওই দুই নেত্রীকে বসানো হয়েছে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেনি। তো এই ধরনের যদি অ্যাটিটিউড থাকে, একটু কথা বলে কী হয়, কেউ যদি কথা এগিয়ে বলে কারণ নিশ্চয়ই নাক ছোট হয়ে যাবে না, এর অসুবিধার কী আছে। কিন্তু এমন একটা পরিবেশ আপনারা সবাই মিলে সৃষ্টি করেছেন, আপনি মিলে স্যার আপনারা তো সৃষ্টি করেছেন, যাতে এটা একেবারে উদা হয়ে গেছে এবং আমি এগুলো সব সমাধান দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। শ্রোতা দর্শক, আপনারা কতটুকু আশাবাদী দেখা যাক। সামনে আপনি খুব সংক্ষেপে বলতে হবে। আমরা আশাহত হচ্ছি, বারবার মানবতা বারবার ভুলণ্ঠিত হচ্ছে, আমাদের রাজনীতি সংস্কৃতি দারুণভাবে সংকটের মুখে। আমরা চাইব আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ, যেটা মানবতাকে সমুন্নত করবে বলে আমার ধারণা। আপনি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচনে জয়লাভ না জনগণের সেবা? রাজনীতিবিদদের কাছে প্রশ্ন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আমাদের যে প্রশ্নটি ছিল যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আমরা দেখতে পাবো কবে, সেই প্রসঙ্গে আপনি পেছনে, একদম পেছনে। রাজনীতি একটা ব্যবসা, এই জন্যই কারোর সাথে কারো মুখামুখিতে হতে গেলে একটা বিরোধ লেগে যায়। এটা হলো বাংলাদেশে যত বেশি করবো অত বেশি মনে করেন কাঁচা লেখা যায়, এই জন্য কোনো দলই কোনো দলের ছাড় দিতেছে না। ধন্যবাদ। মাঝে আপনি বাবা মা যখন ঝগড়া করে তখন সন্তান বলে আব্বু আম্মু প্লিজ তোমরা ঝগড়া করো না। আমরা সাধারণ জনগণ হিসাবে আওয়ামী লীগ, বিএনপি এবং সকল রাজনীতিবিদদের বলতে চাই, প্লিজ আপনারা আপনাদের এই খেলা খেলবেন না। আমরা কষ্ট পাচ্ছি, সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে, প্লিজ আপনারা আপনাদের খেলা বন্ধ করুন। আমি এই বক্তব্যগুলো সাধারণভাবে যা বলা হয় তার সাথে একমত, বিশেষ করে যে আমার প্রথম যিনি বক্তব্য রেখেছিলেন সিস্টার, যে আমরা এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কর কথা নিয়ে বলছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা জবাব দিতে গিয়ে আমার বন্ধু সহকর্মী জনাব জাফরুল্লাহ সাহেব বলেছেন যে বোমা হামলা করে আওয়ামী লীগের নেতাদের মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি মনে করি এই মন্তব্যটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এই বোমা হামলা বাংলাদেশে শুরু হয়েছিল আওয়ামী লীগের সময়ে, এটা সবাই জানে, উদীচীর থেকে আরম্ভ করে, এবং 10টি বোমা হামলা হয়েছিল। এই 10টি বোমা হামলায় 100-এরও বেশি লোক মারা গিয়েছিল, এবং একটি কোনো সুষ্ঠু তদন্ত আওয়ামী লীগের সময় করে যাওয়া হয় নাই। আমরা এসে তার সমস্তগুলো তদন্ত করেছি এবং বিচার করেছি। তবে যে কথাটি বলা হচ্ছে সুসম্পর্কের কথা, আমার যতখানি মনে পড়ে 17 তারিখে যখন বোমা হামলা হলো এবং সেদিন সন্ধ্যায় বেগম খালেদা জিয়া আপনার সুধা সদনে যেতে চেয়েছিলেন, 21 তারিখে সুধা সদনে যেতে চেয়েছিলেন, তাকে বলা হলো না, যাওয়া যাবে না। এবং দুর্ভাগ্যবশত তারপরে বেগম জিয়া বললেন আমি যাব। তখন চারপাশ দিয়ে আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক দল ইত্যাদি বাড়ির চারপাশকে ব্যারিকেড সৃষ্টি করা হলো। খালেদা জিয়াকে যেতে দেওয়া হলো না কেন, কাজী জাফরুল্লাহ? আমি তো তখন হসপিটালে আহত হিসাব অবস্থায় পড়েছিলাম, এরকম আমরা অনেক শুনেছি। খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কোথায় যাবেন, কোথায় তাকে কেউ বাধা দিবে? তার সঙ্গে তার পিজিআর, এসএসএফ, কেউ তাকে বাধা দিতে পারে না। ধন্যবাদ। সুবর্ণা মোস্তফা সংক্ষেপে। ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তর আরেকজন প্রশ্নের মধ্যেই দিয়ে দিয়েছিলেন একটু আগে, যে কালচার, পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না হয়, যে ট্র্যাজেডি আর অপোজিশন সবসময় দুইটা তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবে দুই দিকে, কোনোদিনই তারা একমত হবে না কোনো ব্যাপারে। এ বলেছে সুতরাং হতেই পারে না, আর ও বলেছে সুতরাং হতেই পারে না। দিস কালচার হ্যাজ টু চেঞ্জ। এই কালচার যদি না বদলায় তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমার মনে হয় যে একটা, যে আমি এখানে একটু যদি ইফ ইউ অ্যালাউ মি, প্রায় শুনি না যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া দরকার। আমি এটার সাথে একদম একমত না। আমি সবসময় মনে করি ইট ইজ দ্য ইউথ, ইয়াং পিপল, ভাষা আন্দোলন যারা করেছিল, স্বাধীনতা যুদ্ধ যারা করেছিল, তাদের কারো বয়স 30-এর উপরে তখন ছিল না, তাই না? অনেক ওই ইয়াং ছেলে মেয়েদেরকে প্রপারলি
মানে কেডার করে না, আওয়ামী লীগ টেনে নিয়ে গেল আমার দলে আসো, বিএনপি টেনে নিয়ে গেল আমার দল, না, এদেরকে প্রপারলি শিক্ষা, আমার কাছে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা। শিক্ষা, শিক্ষিত রাজনীতিবিদ যদি এই দেশে আসেন, নো ডিসরেসপেক্ট টু এনিবডি, বাট আমার মনে হয় আমাদের ইয়াং পিপল দরকার, যাদের থটস একটু ডিফারেন্ট হবে, যারা এই কালচারটাকে চেঞ্জ করতে চাইবে। ধন্যবাদ, ধন্যবাদ। পরের প্রশ্ন, মাকসুদা পারভিন সোমা। সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বললেন যে জিনিসপত্রের দাম বাড়েনি, দাম বাড়িয়েছে মিডিয়া, এটা কতটা সত্য? এম কে আনোয়ার। এটা একটা টেলিভিশনে আমি দেখছিলাম কয়েকদিন আগে, আপনারা কেউ দেখে রাখতে পারেন, আমার মনে হয় বোধহয় খুব সম্ভব চ্যানেল আই, তারা আপনার ইয়েতে এই যে কারণ বাজারের একটা দাম দিচ্ছে আর হাতিরপুরের একটা দাম দিয়েছি কয়েকদিন 4 দিন আগে, তো দামটা প্রায় 50 ভাগ তফাৎ, যেখানে কারণ বাজারে 10 টাকা, এখানে 18 টাকা 19 টাকা, যেখানে কারণ বাজারে 12 টাকা, এখানে 22 টাকা 23 টাকা। তো এতে করে দেখা যায় যে এই দুইটা জায়গার দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে না, অথচ সেখানে এই দামেরই। আর এই দামের ব্যাপারটি, দাম যে কিছুটা বেড়েছে এটা অস্বীকার করার উপায় নাই। তবে যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, যে তিনি বলেছেন যে দাম বেড়েছে কিন্তু জনগণের আয়ও বেড়েছে। তো এই প্রেক্ষিতে আপনি বলছেন যে দাম বাড়িয়েছে মিডিয়া, এটা অনেকটা সত্যি। দাম মিডিয়ার একটা রোল আছে। শ্রোতা দর্শক, আপনারা কি মনে করেন, মিডিয়া কি দাম বাড়িয়েছে না আসলেই দাম বেড়েছিল? আপনারা কয়জন মনে করেন যে আসলেই দাম বেড়েছিল? 80 টাকা কেজি বেগুন খেয়েছিল রোজার সময়, না 80 টাকা। ধন্যবাদ। হাফিজ উদ্দিন খান। জি, না দাম তো বেড়েছে অবশ্যই। আমি ভোক্তা হিসেবে আমি বলতে পারি যে এই 70 টাকার উপরে মুসুরের ডাল, যেটা বলে পুয়ার ম্যানস প্রোটিন বলতাম, আগে বলতাম, এখন তো রিচ ম্যানের জন্য ওটা প্রোটিন হয়ে গেছে। তারপরে চিনি তো 70 টাকা উপরে নিজে কিনেছি, কয়েকদিন আগে কিনেছি, এখনও তো বোধহয় 50 টাকার উপরে রয়ে গেছে। সুতরাং দাম তো অবশ্যই বেড়েছে এবং সেটাকে কোনো অস্বীকার করা ঠিক নয়, এবং এটা একেবারে মিডিয়ার সৃষ্টি, এ কথাটা বলা মোটেই ঠিক নয়। মিডিয়ার দায় কতটা, আপনার কি মনে হয়? দাম বাড়ার ক্ষেত্রে কোনো রকম দায়িত্ব নাই। ডেফিনেটলি সেদিন কারণ বাজার এবং হাতিরপুল বা হোয়াট এভার বাজারের দাম ওরকমই ছিল, কারণ বলাই তো হচ্ছে যে পাইকারি হারে যেটা বিক্রি করা হচ্ছে, রিটেল আর যারা কি বলে এটাকে খুচরা বিক্রেতা, পাইকারি, তাদের মধ্যেই তো তফাৎটা। এবং বারবার আমরা সাধারণ মানুষ, আমি কিছুই বুঝি না, আমি ভাবতাম যে মব ছবিতে শুধু সিন্ডিকেটের নাম শোনা যায়, দের ইজ এ সার্টেন সিন্ডিকেট যাদের জন্য সবকিছুর দাম বাড়ছে, তাই না? ওষুধ টষুধ সব জিনিসপত্র, এটার ব্যাপারে আমি খুব অস্বচ্ছ। শোনা কথা, কিন্তু আমরা তো কি করব, শোনা কথাতেই তো সবকিছু হচ্ছে, আর কোনো তথ্য তখন পাওয়া যাচ্ছে না, এবং আমরা শোনা কথাতেই তো। কারণ আমরা তো শুনছি যে সিইসি ছুটিতে গেছেন আজিজ সাহেব, আমরা তো কোনো কাগজ দেখেছি এখনো কোন তারিখ থেকে উনি কোন তারিখ পর্যন্ত ছুটিতে গেছেন? আমরা তো শুনলাম। আপনি দেখেছেন কোনো, শাকিল, এনি প্রিন্টেড ম্যাটেরিয়াল? আরো শোনা যাচ্ছে উনি যে কোনো মধ্যে ফিরেও আসতে পারেন, আর সেটাও শোনা যাচ্ছে, অনেক কথাই শোনা যাচ্ছে। কাজী জাফরুল্লাহ, আপনার কাছে আসছি একটু পরে, তার আগে শ্রোতা দর্শক কয়েকজন, আপনি দ্বিতীয়। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন কতগুলি প্রত্যেকটা বাজারে আপনার নোটিশ বোর্ড টাঙিয়ে রেখেছে, যেটা সুবর্ণা আপা বললেন যে আমরা শুধু শুনেই যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল টিভি থেকে, প্রথমে যিনি পদত্যাগ করেননি তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা বাজারে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি, আপনারা তো শুনেছেন, এখন আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দামটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে শুধুমাত্র আলু, পটল, বেগুন লেখাই আছে, কিন্তু ডান পাশে মূল্য তালিকা কিছুই আমরা দেখিনি। তো এভাবে আমরা অনেক কিছু শুনেছি। এখানে একজন বলেছিলেন যে ঐকিক নিয়মের কথা, আমরা নির্বাচন কমিশন বা অতীতে যারা করেছে সবাইকে দেখেছি, ওনারা ঐকিক নিয়ম না করে ওনারা বানরের অঙ্কটাই বেশি করেছেন। ওনারা দুই পা উপরে উঠে 3 পা নিচে নেমে গিয়েছেন। তো আমার প্রশ্ন যে এখানে যারা প্যানেলিস্ট আছেন, আমরা শুনেছি সিন্ডিকেটের কথা, বারবারই শুনেছি, নতুন জেনারেশন উনিও বলেছেন সিন্ডিকেট আছে, সব ফোর্স দিয়েও আমরা সিন্ডিকেট ধরতে পারিনি। তো ভবিষ্যতে যারা আসবেন দুই দল থেকে আমরা কি প্রতিশ্রুতি আশা করতে পারি যে ওনারা সত্যি সত্যি আসলে কি সিন্ডিকেট আছে, তার মধ্যে অন্য কোনো রহস্য আছে? আমাদেরকে পাবলিক অন্তত এই ব্যাপারটা কনফার্ম করবেন। ধন্যবাদ। দ্বিতীয় সারি আপনি। হ্যাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী যে বলেছেন মিডিয়ার সৃষ্টি দাম বাড়ানোর ব্যাপারটা, কিন্তু যখন আমরা দোকানে যে বলি যে পেপারে অমুক জিনিসের দাম এত লেখা আছে, আপনারা কেন এত বেশি চাচ্ছেন, তখন দোকানদাররা বলে তাহলে আপনারা পেপারের কাছ থেকেই কিনেন, আমাদের কাছে এসেছেন কেন? তাহলে মিডিয়ার কোনো ভূমিকা নেই, এটাই বলতে চাচ্ছি। কাজী জাফরুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রীর কথা শুনে নিশ্চয়ই সবাই মনে করছেন হয়তো চোরেরে কয় চুরি করো আর পুলিশে কয় ধরো ধরো। মিডিয়ার উপরে এই দোষ চাপালে কোনো লাভ আছে?
অবশ্যই সিন্ডিকেট করেই জিনিসপত্রের দাম বেড়েছে এবং এই সিন্ডিকেটের জন্য দায়ী হলো হাওয়া ভবন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং এই নির্বাচনের পরে যখন নতুন সরকার হবে তখন এটা প্রমাণ হবে যে এই সব সিন্ডিকেটে কারা জড়িত, কারা বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে। কারণ চিনির দাম 70 টাকা 80 টাকা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আজকেও যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে দাম আছে আর ডলারের যে এখন যে দাম আছে তাতে চিনি 30 থেকে 32 টাকার ভিতরে বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে আমদানি করে আনা হয়। অতএব এটা খুব সহজ। একটা উদাহরণ দিলাম চিনি, এইভাবে প্রত্যেকটা জিনিসের দামই কমানো সম্ভব। সিন্ডিকেটের আয়ত্তনের বাইরে আমাদের নিয়ে আসতে হবে। যারা জেনুইন ব্যবসায়ী তাদের সুযোগ দিতে হবে ব্যবসা করার জন্য, তাহলে পর জিনিসপত্রের দাম কমে যাবে। কোনো আমাদের মিডিয়াকে প্রয়োজন হবে না দাম কমাতে। এম কে আনোয়ার, এই যে সিন্ডিকেটের কথা বলা হয় এটা আসলে কি? হ্যাঁ, এই সম্পর্কে সিন্ডিকেটের কথা সব জায়গায় বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ একটা সিন্ডিকেট কেউ ধরে দিতে পারেন নাই। আপনাদের সরকার একসময় বলেছিল, আমরা দেখেছি যে এগুলো এদেরকে চিহ্নিত করা গেছে। আমি তার দায়িত্বে ছিলাম না, কাজে আমার পক্ষে তার জবাব দেওয়া সম্ভব হবে না। তবে যারা বলছেন যে তাদের কাছে প্রমাণ আছে, একটু আগে বললেন হাওয়া ভবনের কথা, তারা কিন্তু এই বলেই যাচ্ছেন, কিন্তু কোনো একটি প্রমাণ তারা কোনো জায়গায় উত্থাপন করেন নাই। ধন্যবাদ। আমি বলবো এটা করা উচিত। আমরা পরের প্রশ্নে যাই। মোহাম্মদ রাহাত আজিম, গাজীপুর, ঢাকা থেকে। দুটো রাজনৈতিক দলই বারবার বলতেছেন আমরা জনগণের জন্য সবকিছু করছি। আমি জনগণ বলতে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন? যারা 100 টাকা নিয়ে মিছিলে যাচ্ছে তাদেরকে, না যারা অল্প আয়ে যারা জীবন নির্বাহ করছে এবং দেশকে নিয়ে চিন্তা করছে? আপনারা কাইন্ডলি একটু বলবেন। ধন্যবাদ। এই জনগণ কারা? কাজী জাফরুল্লাহ। জনগণ আপনারা সকলেই। সারা বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। হয়তো ব্যক্তিগতভাবে কিছু রাজনৈতিক দলের সঙ্গে যারা আছেন জড়িত তাদের বিরুদ্ধে কিছু বলার থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে রাজনৈতিক দলদের বিপক্ষে এ কথা বলাটা কি সঠিক হচ্ছে কিনা আপনাদের বিবেচনা করতে হবে। কারণ যারা রাজনীতি করে সকলেই কি আপনি মনে করেন যে কিছুর পাওয়ার আশাতেই করে? তাহলে তো উত্তর আপনাদের কাছ থেকে এসে যাচ্ছে। সুবর্ণা মোস্তফা। যিনি প্রশ্ন করলেন, আমি ওনার প্রশ্নটাই উত্তর বা প্রশ্ন আকারে করি। সেটা হলো যে আমরা দেখেছি যে প্রফেসর ইউনুস যখন নোবেল পুরস্কার পেলেন তখন আমরা স্বতঃস্ফূর্ত জনগণকে দেখেছি রাস্তায় আনন্দ করতে সারা দেশে। যিনি প্রশ্ন করেছেন, আই গেস উনি বলছেন যে এটা আমাদের ধারণা, এটা আমারও ধারণা যে আপনাদের বড় দুই দল বা তৃতীয় যে কোনো দলের মিছিলে যে মানুষজন আসে সেখানে স্বতঃস্ফূর্তভাবে যদি 20% আসে, 80% আসে কিছুটা বাধ্য হয়ে, এবং ডেফিনেটলি ওই যে 100 টাকা বা তার বেশি, আমার নিজের ধারণা। প্রফেসর ইউনুসের আনন্দে যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, বা যদি আমরা হরতালের কথাও বলি, আমরা যখন সাংবাদিক মানিক সাহা হত্যা হয়ে যাওয়ার পরে উনি নিহত হওয়ার পর খুলনায় যে হরতাল দেখেছি, আমি মনে করি সেটা স্বতঃস্ফূর্ত হরতাল। আমার না অবরুদ্ধ কথাটা শুনলে কিরকম মনে কি আমাদের সিজ, আমাদের অ্যাটাক, আমার রাইটস, আমার অধিকার খর্ব করা হচ্ছে মনে হয় আমার। আমি জানি যে প্রয়োজন হয়, অনেক সময় অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়, কিন্তু তখন মনে হয় কি যে তাহলে জনগণের কি হচ্ছে? সাধারণ জনগণ তো ডে লেবার্স যারা দৈনিক খেটে খেয়ে যাচ্ছে জিম্মি অবস্থায়। আমি বুঝি যে অনেক সময় অনেক ধরনের পদক্ষেপ হয়তো নিতে হয়, কিন্তু এই ধরনের পদক্ষেপ আসলেই আলটিমেটলি আপামর জনসাধারণকে কতটা সাহায্য করে এ ব্যাপারে আমার রিজার্ভেশনস আছে, আমার সন্দেহ আছে। শ্রোতা দর্শক, আন্দোলনের সাথে আসলে জনগণ কতটা? আপনি পেছনে। আমি মনে করি যে আন্দোলনের সঙ্গে যে ওই 100 টাকা দিয়ে কোনো লোককে নিয়ে এসে আন্দোলন করে আর পল্টন মাদালে 1 লাখ লোক হলো আমার সারা দেশ আমার সঙ্গে আছে, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি? আমরা সাধারণত অবরোধ যেমন শুনেছিলাম, ট্রয়ের অবরোধ, অথবা যে মানে এক পক্ষ যখন আরেকটা পক্ষকে অবরোধ করে তার মানে দুইজন শত্রুপক্ষ, এবং সেটা নিজের দেশকে অবরোধ করে যতই আমি আওয়ামী লীগের সাপোর্টার হই কিংবা বিরোধী দলের সাপোর্টার হই কিংবা বিএনপির সাপোর্টার না হই, এরকম করে নিজের দেশকে অবরোধ করে আমি যে উদ্দেশ্য, যেটা কি বলে সংস্কার, ইলেকশন কমিশন সংস্কার, এইটা করা কি কতটুকু ইম্পর্টেন্ট?
ইলেকশন কমিশন সংস্কার করলেই কি আর না করলেই কি, অ্যাকচুয়ালি তো আমরা জানি যে কারা এমপি হয়ে আসবে, একজন অথবা একজন, খুব একটা বেশি ভালো চয়েস নাই। সাধারণ জনগণের আসলে এই সব অবরোধে প্রাপ্তি কিছুই থাকে না, কিন্তু আমরা দেখি যে সবাই সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্যই আন্দোলন করে, কিন্তু আসলে আমাদের প্রাপ্তিটি কতটুকু হয় সেটাই আসলে আমার প্রশ্ন। ধন্যবাদ। হাফিজউদ্দিন খান, খুব সংক্ষেপে বলতে হবে, সময় নেই। অবরোধ তো আমি সবসময় মনে করি অবরোধ কোনো একটা রাজনৈতিক হাতিয়ার হতে পারে না, রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে না, হওয়া উচিত না। ওই যে কথা উনি বললেন ওটা একমাত্র, যে অবরোধ কার সঙ্গে অবরোধ করবো? সারা দেশে মানুষ, দেশটা কি কোনো পার্টিকুলার দলের, কি বিএনপি না আওয়ামী লীগের? পোর্ট বন্ধ করবো, রেলগেট আগুন ধরে ধরে কি কোনো ব্যক্তি, কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের তো নয়, দেশের সম্পদ। সুতরাং দেশের সম্পদেরকে, দেশকে অবরোধ করে রাখা কোনো যুক্তি থাকতে পারে না। রাজনৈতিক প্রোগ্রামের জন্য বহু রকম আর পন্থা আছে, সেগুলো করা যেতে পারে। বলবেন যেমন মনে করেন যদি সাপোজিং এই প্রেজেন্ট যে ক্রাইসিস যেটা চলছে, এই সংস্কার নিয়ে বা চিফ অ্যাডভাইজার নিয়ে যেটা হয়েছিল, ওনারা বলতে পারতেন যেটা ফার্ম ডিসিশন জাফরুল্লাহ সাহেব করতে পারতেন যে আমরা ঠিক আছে এইসব সংস্কার আমরা ইলেকশনে পার্টিসিপেট করবো না, তাহলে ওই শুধু বিএনপি এক ইলেকশন করতে পারতো না এবং সেই ইলেকশন গ্রহণযোগ্য হতো না। না, কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো যে অবরোধ ঠিক ছিল, কিন্তু অবরোধ আজিজ সাহেবের বাসায় অবরোধ করে রাখতো, সরকারি পয়েন্টসগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো অবরোধ করে রাখতো। ওয়াই দ্য রোড? হ্যাঁ, বঙ্গবন্ধু অবরোধ করেন বা ইলেকশন কমিশন, কেউ অসুস্থ হতে পারে, তার হসপিটালে যেতে হতে পারে, একটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে, কারো ফ্লাইট থাকতে পারে, তার বিদেশি চাকরি থাকতে পারে। দেখতে পারিনি। ধন্যবাদ। এম কে আনোয়ার, খুব সংক্ষেপে, এই জনগণ কারা? আসলে প্রথম প্রশ্ন থেকে উত্তরগুলি অনেক দূরে চলে গেছে। জনগণ কারা? জনগণ এদেশের প্রতিটি মানুষ, এবং এই আপনার 1 লাখ লোক বা 2 লাখ লোক জড়ো করে যে দাবি করা যে সারা দেশের লোক 20 কোটি লোক আমাদের সাথে আছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য, এর কোনো সার্থকতা নাই। একটা রাজনৈতিক দলের শেষ পরীক্ষা হচ্ছে ভোট কেন্দ্রে। আমার বিশ্বাস আমাদের তিনটি নির্বাচন আমরা করেছি এবং মোটামুটি নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে নির্বাচন করি। এখন জনগণকে মূল্যায়ন করতে হচ্ছে, জনগণকে বাদ দিয়া কোনো দল জনগণের কথা না বলে কোনো দলই রাজনীতি থাকতে পারবে। ধন্যবাদ। বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে খুলনায়। অবশ্য পরিস্থিতি যদি অনুকূল থাকে, অংশগ্রহণ করতে চাইলে ঢাকায় টেলিফোন করুন। ঢাকার টেলিফোন নম্বর 86516596। ইমেল করতে পারেন, ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk, এই ঠিকানায়। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে আজকের শ্রোতা দর্শককে ধন্যবাদ আজকের প্যানেলকে, এবং একই সাথে চ্যানেল আই এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানে বিদায় চাইছি। শুভরাত্রি। শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের এই পর্বটি আসলে আয়োজনের কথা ছিল খুলনায়, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে আমরা ঢাকায় স্থানান্তর করতে বাধ্য হয়েছি। তবে আশা করছি আগামী সপ্তাহে আমরা খুলনায় যেতে পারবো, অবশ্য সব কিছু যদি ঠিকঠাক থাকে। যাই হোক, আজকের প্যানেলে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এম কে আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং